শুভ সকাল। উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিক বন্ধুরা, সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে আজকের এই মিডিয়া ব্রিফিং এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই মিডিয়া ব্রিফিংটি হচ্ছে 2020-21 অর্থ বছরের প্রথম রিপোর্ট, যেটি আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ বাংলাদেশের ডেভেলপমেন্ট, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা। আপনারা জানেন যে আমরা গত প্রায় 2 দশক থেকে ধারাবাহিকভাবেই বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা করে থাকি বছরের বেশ কয়েকটি সময়ে, এবং এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিক গতিধারাগুলি কেমন, অর্থনীতির বিভিন্ন সূচকগুলো কেমন করছে, এবং সেই মূল সূচকের প্রেক্ষিতে সেগুলোর তাৎপর্য কি অর্থনীতিতে স্বল্প এবং মধ্যম মেয়াদে, সেটি আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা আজকের এই মিডিয়া ব্রিফিং এর 2020-21 অর্থ বছরের প্রথম 6 মাসে কি ধরনের অগ্রগতি হলো এবং কি ধরনের চ্যালেঞ্জ লক্ষ্য করা গেছে, সামনে কি কেমন হবে, সামনে 6 মাস কেমন যাবে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন যে বর্তমানে অর্থনীতির কিংবা যে কোনো ধরনের আলোচনা করতে গেলে বাংলাদেশ নিয়ে সেটির প্রেক্ষিত মূলত কোভিড-19 অতিমারী। এবং এই আজকের এই ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ বাংলাদেশের ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির সামষ্টিক পর্যালোচনা, সেটিরও মূল থিম হচ্ছে কোভিড-19 এর প্রেক্ষিতে কেমন বাংলাদেশের অর্থনীতি করেছে এবং সামনে কি ধরনের আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো। কারণ আমরা জানি যে আপনারাও জানেন যে 2020 সালের শুরুর দিকে, মার্চ মাসের দিকে যখন থেকে বাংলাদেশে এই কোভিড-19 আক্রান্ত লোক ধরা পড়ে, অর্থাৎ কোভিডের আক্রান্তে আমরা কবলিত হই, তখন থেকে আমরা যে ধরনের অর্থনৈতিক ধাক্কা খাচ্ছি বিশ্বের অন্যান্য দেশের সাথে, সেই অভিঘাতে বাংলাদেশের অর্থনীতিরও ব্যাপক ক্ষতি হয়। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত, কৃষি, শিল্প, সেবা খাত, এবং সেগুলোতে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়, যার ফলে কিন্তু অর্থনীতির উৎপাদনটা কমে সংকুচিত হয়ে আসে। মানুষের কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ে, মানুষের আয়ের উপরে নেতিবাচক প্রভাব পড়ে, এবং সেটির আবার প্রভাব আমরা দেখেছি যে অর্থনীতির যে প্রবৃদ্ধি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি যেটি বলি, সেটির উপরও আমরা এর প্রভাব দেখেছি। বাংলাদেশ যে একটা ঊর্ধ্বগতিতে, অর্থাৎ উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছিল 8% উপরে, সেখান থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি, এবং 2020 অর্থ বছরে সেই জিডিপি প্রবৃদ্ধির হার 5.2% হয়েছে। তবে এটিও বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের অর্থনীতি অন্যান্য অর্থনীতির চাইতে ভালো করেছে, এবং 5.2% প্রবৃদ্ধি সেটি যদি হয়ে থাকে, সেটি কিন্তু অন্যান্য দেশের চাইতে অনেক উপরে বাংলাদেশ, অর্থাৎ বলা যায় যে আক্রান্ত দেশগুলোর চাইতে বাংলাদেশ একটি ব্যতিক্রম হয়ে আছে। এবং এর পিছনে মূলত যে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির শক্তিমত্তা, সেগুলো কাজ করেছে। আমরা জানি যে আমাদের কৃষি খাত, উচ্চ রেমিটেন্স প্রবাহ এবং তৈরি পোশাক শিল্প, রপ্তানি, সেগুলোই কিন্তু এই আমাদের অর্থনীতিটাকে অনেকটাই ধরে রাখতে সক্ষম হয়েছে আমরা এর ফলে। কিন্তু তারপরেও অনেকগুলো উদ্বেগের জায়গা রয়েছে। আমরা দেখছি যে এই পর্যালোচনাটি করতে যেও আমরা দেখেছি যে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন, সরকারি বিনিয়োগ, ক্ষুদ্র উদ্যোক্তাদের অবস্থা, কিংবা প্রণোদনা প্যাকেজ যেটি সরকার ঘোষণা করেছে সেটিরও যথাযথ ব্যবহার, এবং ব্যাংকিং খাত ইত্যাদি ক্ষেত্রে কিন্তু দুর্বলতা রয়েছে। এবং সেই প্রেক্ষিতে 2021 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কেমন যাবে এবং কোভিড-19 আঘাত থেকে কিংবা অভিঘাত থেকে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কিংবা কিভাবে দাঁড়াবে, সেগুলো কিন্তু আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে যখনই আমরা কোভিড-19 থেকে
পুনরুদ্ধার বা ইকোনমিক রিকভারির কথা বলি, তখন কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে বিশ্বব্যাপী। কেমন হবে সেটার আকারটা, প্রকৃতিটা, শেপটা আপনাদের মনে থাকবে যে শুরুর দিক থেকে আলোচনা হচ্ছিল যে এই রিকভারিটা ভি শেপ হবে নাকি ডাব্লিউ শেপ হবে না এল শেপ হবে, এবং অতি সম্প্রতি আমরা দেখছি যে আলোচনা হচ্ছে যে এই রিকভারিটা অর্থাৎ অর্থনীতির পুনরুদ্ধারটা আসলে কে শেপ হবে, অর্থাৎ অর্থনীতির কিছু কিছু খাত এগিয়ে যাবে, দ্রুত পুনরুদ্ধার করতে পারবে, দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে বড় খাতগুলো, বড় শিল্পগুলো, কিন্তু ছোটরা সেই সমানভাবে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না, তাদের অনেকটা সময় রাখবে এবং তাদের অনেকেই পিছিয়ে রয়েছে। সুতরাং এখানে রিকভারির একটা ভিন্নতা রয়েছে, একই ধারায় একই গতিতে সবাই এগোতে পারবে না। এর ফলে একটি চিন্তা এবং উদ্বেগের বিষয় হচ্ছে যে এখানে বৈষম্য হয়তো বাড়বে, এবং যে বৈষম্য আগেও একটি সমস্যা ছিল এবং রিকভারির ফলে কোভিডের প্রতিঘাতে এই বৈষম্যটা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এবং তাছাড়াও এই ধরনের যদি অসম একটি রিকভারি কিংবা পুনরুদ্ধার হয়, তাহলে কিন্তু সেটা কতখানি টেকসই হবে সেটি নিয়েও, সেটার সাস্টেনেবিলিটি বা স্থায়িত্ব নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এই পুনরুদ্ধারের কোন জায়গায় রয়েছে, এই কেমন হবে বাংলাদেশের পুনরুদ্ধার প্রক্রিয়াটা, আমরা যেভাবে এগুচ্ছি এবং এই পর্যায়ে এসেছি এবং সামনে যেভাবে যাব বলে আমরা আশা করছি, এটাকে কি আমরা পুনরুদ্ধার বলবো কিনা, এই ধরনের প্রশ্নগুলিও আমাদের সামনে চলে এসেছে। এবং সেই প্রেক্ষিতে আমরা আইআরবিডিতে এই তিনটি মূল বিষয়ের উপর আলোচনা করছি। একটি হচ্ছে যে এই যেটি বললাম যে পুনরুদ্ধার কিংবা ইকোনমিক রিকভারি ফ্রম কোভিড-19, এইটার বিভিন্ন যে আলোচনা রয়েছে সেইটার কি ধরনের আলোচনাগুলি হচ্ছে, এগুলোর তাত্ত্বিক ভিত্তি বা কি, কিংবা অভিজ্ঞতার প্রেক্ষিতে আগের বিভিন্ন সংকটের সময় অর্থনীতিগুলো কি ধরনের রিকভারি ফেস করেছে সেগুলোর একটি আলোচনা, এবং সেই সূত্র ধরেই বাংলাদেশের অর্থনীতিতে মূল যে গুরুত্বপূর্ণ খাতগুলি রয়েছে সেই খাতগুলি কেমন করছে সেটা আমরা আলোচনা করব। সেটার বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি খাত, যেমন আমরা কৃষি খাত, শিল্প, বহির্খাত এবং ব্যাংকিং খাত, এবং তাছাড়া আমাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা তো রয়েছে, এই বিষয়গুলোর উপরে আমরা আলোকপাত করেছি এবং সেই প্রেক্ষিতে আমরা কিছু সুপারিশমালাও তুলে ধরেছি, যাতে কিনা আমরা খুব দ্রুত এবং টেকসই ভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম চালাতে পারি। এবং আজকে যে উপস্থাপনাটি তৈরি করা হয়েছে আপনাদের কাছে নিশ্চয়ই পাওয়ার পয়েন্ট এবং পেপার দুটোই রয়েছে, এবং সেই উপস্থাপনাটিতে আমাদের সিপিডির গবেষকরা এখানে কন্ট্রিবিউট করেছে। আমি প্রথমে প্রফেসর মুস্তাফিজুর রহমান, ডিস্ট্রিক্ট নোয়েশ ফেলো, তারপরে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, খন্দকার গোলাম মোয়াজ্জেম রিসার্চ ডিরেক্টর, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং তাছাড়া অন্য যারা আমাদের যারা তরুণ সহকর্মী ছিলেন তাদের নামও আমি এখানে উল্লেখ করছি। মিস্টার মুনতাসির কামাল, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, সৈয়দ ইউসুফ সাদাত, আল হাসান, মিস্টার কামরুজ্জামান, এরা সবাই সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট। রিসার্চ অ্যাসোসিয়েটদের মধ্যে মিস্টার আবু সালে মোহাম্মদ শামীম আলম শিবলি, মিস্টার তামিম আহমেদ, মিস নওশিন নাওয়ার, মিস্টার আদিব ইয়াসের আহমেদ, এবং আমাদের সাথে দুজন ইন্টার্নও সহযোগিতা করেছে, মিস হেলেন মাসিয়াত প্রিয়তি and মিস্টার মোহিত চৌধুরী, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তৌফিকুল ইসলাম খান বরাবরের মতো এটার কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন, এবং আজকের এই উপস্থাপনাটি তৌফিক আপনাদের সামনে তুলে ধরবে। আমি তৌফিককে অনুরোধ করব 25-30 মিনিটের মধ্যে এই উপস্থাপনাটি তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমরা যেই উপস্থাপনটা করবো সেটা শোনার জন্য। আমি খুব বেশি মানে প্রারম্ভিকতায় যাব না, আমি একটু আমার স্লাইডটা শেয়ার করব। আমি সরাসরি আমাদের যেই মূল উপস্থাপনা আছে সেখানে চলে যাচ্ছি, কারণ এইটার যে প্রারম্ভিকতা এটা আমার নির্বাহী পরিচালক বলেছেন। আমরা দেখার চেষ্টা করেছি যে সত্যিকার অর্থে প্রথমে যেই আমরা রিকভারির কথা বলছি, একটা
বের হয়ে আসা যে ধরনের অর্থনৈতিক একটা প্রতিকূলতার ভিতরে আমরা গেছি, সেইটার ক্ষেত্রে আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে। একটা বড় বিষয় হলো যে রিকভারিটা কেমন হবে এটা নিয়ে একটা বড় আলোচনা ছিল। এটা যখন আমাদের এই অতিমারি শুরু হলো, আপনাদের সকলেরই মনে থাকবে, আমরা সবাই উৎসুকভাবে চিন্তা করেছি যে এটা থেকে এক সময় তো পৃথিবী যদি বের হয়ে আসতে চায় তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে যে কি ভাবে কতখানি দ্রুত এবং কোন ধরনের আমরা রিকভারি আসলে আমরা দেখতে যাব। তো সেই দিক থেকে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। কেউ বলেছেন এটা কে শেপড হতে পারে, সবাই একরকম হবে না। কেউ এল শেপ বলেছেন, কেউ বলেছেন ইউ শেপ। বাংলাদেশে আমরা খুব দ্রুত রিকভার করব বলে সরকারি প্রাক্কলন বাজেটের সময় আমরা দেখেছি, যখন আমাদের 7.4% প্রবৃদ্ধির কথা বলা হয়েছে এবং বলা হয়েছে আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসবো। অনেকে বলেছেন ডাব্লিউ শেপ হতে পারে, যে একবার হয়তো একটু বের হয়ে এসে আবার পড়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে সুস একটা নতুন রিকভারি, এটাও অনেকে বলেছেন যে এটা খুব দ্রুত পড়বে কিন্তু তারপর রিকভারি খুবই কম হবে। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে বাংলাদেশের রিকভারিটা কেমন হবে, এই ধরনের একটা প্রশ্ন আমাদের মধ্যে ছিল। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে সাধারণত বিশ্বে এই ধরনের রিকভারিকে যখন মনিটর করা হয় বা এটাকে ট্র্যাক করা হয়, তখন এটার কিছু যে ইন্ডিকেটর গুলো দেখা হয়, সেই ইন্ডিকেটর গুলো আমরা দেখার চেষ্টা করছি যে বাংলাদেশের প্রেক্ষিতে কেমন হবে। একটা বড় জায়গা তো হলো যে সবাই প্রথমে আমরা চিন্তা করি যে জিডিপি গ্রোথটা কেমন হবে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে। বাংলাদেশের জন্য একটু এটা কঠিন এই কারণে যে আমাদের অন্যান্য অনেক দেশের মতো কিন্তু আমাদের দেশে প্রত্যেক প্রান্তিকে 3 মাস পর পর আমাদের জিডিপি প্রবৃদ্ধি নির্ধারণ হয় না। এখন আমাদের সত্যিকার অর্থে যে গত অর্থ বছর যেটা জুনে শেষ হয়েছে, 7 মাস পরেও কিন্তু আমরা এখানে এখনো পর্যন্ত সেই অর্থ বছরের যেই একদম সর্বশেষ যেটা ফাইনাল এস্টিমেট আমরা বলি, সেই এস্টিমেট কিন্তু আমরা এখনো পাইনি। অন্যান্য দেশের কথা যদি বলি তাহলে কিন্তু আপনারা দেখবেন তারা গত ডিসেম্বর পর্যন্ত কিন্তু জিডিপির গ্রোথের কথা আপনারা দেখবেন বিভিন্ন দেশের কাছে আছে। ফলে আমাদের জন্য এটা বোঝাও খুব মুশকিল যে আসলে আমাদের রিকভারিটা কেমন হচ্ছে। দ্বিতীয় আরেকটা বড় ইন্ডিকেটরের কথা বলা হয়, সেটা হলো এমপ্লয়মেন্ট। এখন বাংলাদেশে আপনারা মনে আছে যে এটা তো 3 বছর পর পর আমাদের লেবার ফোর্স সার্ভে হতো। এখন আমাদের এটা মাঝখানে কোয়ার্টারলি করা হয়েছিল 2 বছর, 2017 পরে আমাদের কাছে কোনো তথ্য উপাত্ত নেই। ফলে বাংলাদেশের রিকভারি কেমন হচ্ছে এটা বোঝা খুবই যে সহজ তা না। এখন এটা বোঝার প্রয়োজনীয়তাটা কি, এটা তো আপনারা বুঝতে পারেন যে আমাদের রিকভারি কেমন হচ্ছে এটার উপরে নির্ভর করে আমাদের অনেক যেই নীতি পদক্ষেপগুলো আছে এবং নীতি যেই কৌশলগুলো আছে এগুলো তৈরি করতে কিন্তু আমাদের এই ধরনের ট্র্যাকিংটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা দেখার চেষ্টা করেছি যে সাধারণত এই জিডিপি বা এমপ্লয়মেন্টের বাইরে যেই ধরনের ইন্ডিকেটর গুলো আছে, গ্লোবাল লিটারেচারের ভিতরে এখানে কি কি বলা হয়, এখানে আপনারা দেখবেন যে অনেকেই বলেছেন যে সেখানে বেশ কিছু ইন্ডিকেটরের কথা তারা উল্লেখ করেছেন, যেমন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট, হাউস হোল্ডের নেট ওর্থ, স্টক মার্কেটের সিচুয়েশন, পার্সোনাল সেভিংস রেট, এই ধরনের বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে দেখার চেষ্টা করেছেন। আমরাও আমাদের দেশের যেই যে সামষ্টিক অর্থনীতির মূল সূচকগুলো আছে সেই সূচকগুলোকে ধারণ করে আমরা চেষ্টা করেছি দেখার যে এখানে আসলে রিকভারিটা কেমন হচ্ছে। এখানে যেমন আমরা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ইন্ডিকেটর গুলো দেখেছি, একই সাথে আমরা বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট ইন্ডিকেটর গুলো দেখেছি। ফলে স্বাভাবিকভাবে আমরা বোঝার চেষ্টা করছি যে এটা কেমন রিকভারি হবে এবং সেইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি। প্রথমেই আমরা এটার ক্ষেত্রে যে আমাদের যে সামষ্টিক অর্থনীতির মূল সূচকগুলো আছে সেই সূচকগুলো দেখবার চেষ্টা করেছি এবং সেখানে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল হলো যে গত অর্থ বছরটা কেমন ভাবে শেষ হলো। আপনাদের মনে আছে যে এই প্যান্ডেমিকটা যখন শুরু হলো তখন আমাদের মূলত আমরা আমাদের যে অর্থ বছরটা আছে এটার শেষ প্রান্তিকের ভেতরে চলে গিয়েছিলাম, অর্থাৎ আমার 4 ভাগের অন্তত পক্ষে 1 ভাগ সময়টা এটা একটা বড় এই নেতিবাচক প্রবণতার ভিতরে ঢুকেছিল এবং সেটার একটা যে প্রভাব আমাদের আছে সেটা আমরা নিশ্চিতভাবেই যে ফাইনাল ফিগার গুলো এখন পর্যন্ত আমাদের কাছে আছে এটা আপনারা দেখতে পারবেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ কমে গেছিল, আমাদের এডিপি এক্সপেন্ডিচার কমে গেছিল, আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি, এক্সপোর্ট গ্রোথ খুব দ্রুত নেতিবাচক হয়েছিল।
তো সার্বিকভাবে এটা আমরা জানি যে সেই অবস্থার ভিতরে ছিল। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে যদি আপনারা স্মরণ করেন যে আমাদের 2019-20 অর্থ বছরেও শুরুতেও কিন্তু এই প্যান্ডেমিক আসার আগেও কিন্তু আমরা বেশ কিছু নেতিবাচক প্রবণতা বা দুর্বলতার ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। তখনও রেভিনিউ কালেকশনের অবস্থা ভালো ছিল না, এক্সপোর্ট অতখানি ভালো অবস্থার ভিতরে ছিল না, আমরা ব্যাংকিং সেক্টরের ভিতরে দুর্বলতা দেখেছি, ক্যাপিটাল মার্কেট খুব ভলাটাইল ছিল। তো সেই অবস্থার প্রেক্ষিতে যে প্যান্ডেমিক আসার কারণে যে খুব দ্রুত একটা ফল হবে এটাতে কোনো সন্দেহ নাই। জিডিপির গ্রোথটা আপনার স্মরণ থাকবে যে 5.2% যেই জিডিপি গ্রোথ প্রাথমিকভাবে বিবিএস বলেছিল, সেটা আমরা বলেছি যে এটা সত্যিকার অর্থ অতিমারির যে প্রভাব সেটাকে ধারণ করেন, ফলে সেইটারও ফাইনাল এস্টিমেটের জন্য আমরা অপেক্ষা করছি। এখন এর ভেতরে যখন এই বছরটা আসলো তখন আপনাদের প্রথম যেটা আমাদের দেখেছি সেটা হলো যে আমরা রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রবণতা এসেছে। যদিও গত অর্থ বছরের যেহেতু খুব ছোট একটা গ্রোথ হয়েছে 4.4%, এবং বাজেটকে আপনার আবারও বলছি যে আপনারা স্মরণ করে দেখবেন যে আমাদের বাজেটটা যখন তৈরি হলো তখন মনে হলো যে কোনো প্যান্ডেমিক নাই, এরকম একটা পরিস্থিতিতে বা আর্থিক কাঠামোটা তৈরি করা হয়েছিল। ফলে এখন এই অর্থ বছরে প্রায় 44% মতো একটা প্রবৃদ্ধি দরকার হবে আমাদের যে রেভিনিউ মোবিলাইজেশন, এটা টার্গেট আমরা মিট করতে চাই। এখন এইটা সত্যিকার অর্থে খুব খারাপ, মানে একটা ভালো টার্গেট না। আমরা 4 মাসের ভিতরে যদি দেখি টোটাল রেভিনিউ মোবিলাইজেশনের প্রায় 8% মতো একটা প্রবৃদ্ধি আছে, তো সেটা কিন্তু একেবারে খারাপ না। এখন এর ভিতরে একটা বড় বিষয় হলো যে প্রায় 39% মতো একটা প্রবৃদ্ধি করেছে হলো আমাদের নন ট্যাক্স রেভিনিউ এর থেকে, ইন্টারেস্ট ফি এন্ড টোলস এন্ড আদার্স এর এই জায়গাটা থেকে। এইটা খুব বেশি দিন কার্যকর হবে না। এনবিআর এর গ্রোথ সেই তুলনায় কম, 0.4%, তবে ভ্যাট কালেকশনটা ভালো আছে, 17%-এর মতো একটা প্রবৃদ্ধি আছে। আগামী 8 মাসের ভিতরে আমরা যেটা দেখছি সেটা হলো যে এনবিআর ট্যাক্স কালেকশন প্রায় 76%-এর মতো প্রবৃদ্ধি দরকার হবে। এইটা হবে না নিঃসন্দেহে, এটার ভিতরে একটা মানে বড় ধরনের শর্টফল থাকবে, এটা কোনো নাই। আমরা আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে মানে খেয়াল করতে বলছি সেটা হলো যে এই যে তথ্য উপাত্তগুলো আমরা দিলাম, এটা আমরা প্রতি বছরই বলি, এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যে সার্বিক তথ্য উপাত্ত আছে সেটার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই এনবিআর এর 5 মাসের ডেটা হয়তো আপনাদের কাছে আছে, সেটা আমাদের রিপোর্টে আমরা আলাদাভাবে বলেছি, কিন্তু ব্যালেন্সটা দেখার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের তথ্য ব্যবহার করেছি। সেই দ্বিতীয় যেটি জায়গাটা আমরা দেখেছি সেটা হলো যে আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট যেটা আছে, সরকারি বিনিয়োগ, মূলত আমরা এডিপির কথা বলছি, এই এডিপির বাস্তবায়নের পরিস্থিতি খুব ভালো না। এটা গত 6 মাসের ভেতরে জুলাই ডিসেম্বর পিরিয়ডে 24.3% একটা প্রবৃদ্ধি, সরি 24.3% এটা খরচ করতে পেরেছে। এটা গত অর্থ বছরের থেকেও আমাদের খারাপ অবস্থা। এখন আপনারা একটা জিনিস বলতে পারেন যে এইটার আপনাদের মনে আছে যে অর্থ বছর শুরু হওয়ার সাথে সাথেই এক ধরনের সংযত আচরণ করার ব্যাপারে এডিপি ব্যবহারের ক্ষেত্রে একটা সরকারি নির্দেশনা ছিল। এখন সেই নির্দেশনা থাকলেও আমাদের যেই মূলত বড় প্রজেক্ট গুলো আছে, যেগুলো আমরা মেগা প্রজেক্ট বলি, সেইটার কিন্তু বাস্তবায়ন যদি আমরা দেখি তাহলে এটা খুব সন্তোষজনক না। আপনি দেখেন 17.4% মাত্র এটা খরচ করতে পেরেছে। এবং হেলথ সার্ভিসেস ডিভিশন যেটা আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, যেটা প্যান্ডেমিকের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর, সেখানেও মাত্র 15%-এর মতো তারা খরচ করতে পেরেছেন। ফলে সার্বিকভাবে এই পরিস্থিতিটা আমাদের জন্য খুব ভালো ছিল না। আর দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে আপনাদের সকলের স্মরণ থাকবে যে সরকার বেসরকারি আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট আছে, আমরা সবাই বলেছিলাম যে এই ধরনের ক্রাইসিস থেকে বের হয়ে আসতে হলে আমাদের একটা কাউন্টার সাইক্লিক্যাল একটা মেজার নিতে হয়, অর্থাৎ আমরা আরো বেশি সরকারি ব্যয় করে অর্থনীতির চাকাকে আমরা পুনরুদ্ধার করবার চেষ্টা করি। এটা কেনশিয়ান যেই আমাদের থিওরি আছে সেটার সাথে মিল রেখেই একটা পদ্ধতি সারা পৃথিবীতে এটা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশে এটাকে অর্জন করছে। খুবই অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। আপনি যদি প্রথম 4 মাসের সরকারি ব্যয়ের হিসাবটা আমরা দেখি, যেটা অর্থ মন্ত্রণালয় আমাদেরকে দিচ্ছে, তাহলে আপনারা দেখবেন যে মোট যে ব্যয় আছে এটা প্রথম 4 মাসে গত অর্থ বছরের তুলনায় প্রায় 13%-এর মতো কম হয়েছে। এর মধ্যে একটা বড় নেতিবাচক প্রবৃদ্ধি আছে হলো এডিপিতে প্রায় গত অর্থ বছরের তুলনায় 35% কম খরচ করা হয়েছে। কিন্তু অন্যান্য খরচের দিকেও যদি আমরা দেখি তাহলেও আমরা দেখব যে এটা প্রায় অপারেটিং এক্সপেন্ডিচার, যেটা রেগুলার এক্সপেন্ডিচার, সেটাও 2.5% আমাদের গত অর্থ বছরের তুলনায় কম খরচ হয়েছে।
অর্থাৎ আমরা যেখানে সার্বিকভাবে একটা এক্সপ্যানশনের ফিসকাল পলিসির কথা বলছিলাম, যে সম্প্রসারণমূলক আমাদের একটা রাজস্ব নীতি নিতে হবে, তার তুলনায় আমরা কিন্তু একটা সংকোচনমূলক রাজস্ব নীতির ভিতরে ঢুকে গেছি। অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে সরকারের যেই ধরনের নীতি পদক্ষেপ থাকা দরকার ঠিক তার উল্টোটা আমরা দেখছি সরকারি ব্যয়ের ক্ষেত্রে। দ্বিতীয় যেটা আমরা দেখেছি সেটা হলো যে বাজেট সারপ্লাস এই সময়টায় একটা বড় আমাদের জন্য বিস্ময় ছিল। অর্থাৎ আমাদের যে টোটাল বাজেটটা আছে এটা প্রথম 4 মাসে যদি আমরা দেখি সেটা আমাদের আয় ব্যয়ের তুলনায় বেশি হয়েছে। অর্থাৎ সেই একইভাবে আমরা বলছি যে সম্প্রসারণমূলক একটা যদি পদক্ষেপ আছে সেইটা আমরা কিন্তু বাজেট সারপ্লাসের ভিতরে আমরা খুঁজে পাই না। অর্থাৎ আমাদের এই সময় সরকারি ব্যয় এবং সরকারের সেই ডেফিসিটটা কিন্তু বাড়ার কথা এবং প্ল্যানেও কিন্তু সেটা আছে আমাদের, অর্থাৎ যে বাজেটটা দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা সরকারের এই ধরনের দিকে একটা উল্টো কাজ করছে। এখানে একটা বাজেট সারপ্লাস দেখতে পাচ্ছি। একটা বড় বিষয় হলো যে এই সময় ইনফ্লেশনারি ট্রেন্ড একটা কিছুটা ভলাটিলিটি ছিল আমাদের প্রাইসের বিভিন্ন যে এসেনশিয়াল প্রোডাক্ট গুলো আছে। আপনারা চালের দাম জানেন, আপনারা পেঁয়াজ, আলু, চিনি, তেল, সবজি, বিভিন্ন ধরনের পণ্যের দাম কিন্তু খুবই দ্রুত ওঠানামা করেছে এই সময়। তারপরেও সরকারি হিসাব বলছে যে ইনফ্লেশনটা এই সময় মোটামুটি স্টেবল ভাবেই 5.5% মতো ছিল। আমরা আরেকটা যেটা দেখতে পেয়েছি সেটা হলো এই অর্থ বছরে এসে আমাদের যেই শিল্প উৎপাদন আছে সেই শিল্প উৎপাদনের ভিতরে একটা আমরা বলছি যে টার্ন অ্যারাউন্ড এসেছে, এটা ঘুরে দাঁড়িয়েছে। প্রথম 7 মাসে যদিও আমাদের এক্সপোর্টের একটা নেতিবাচক প্রবৃদ্ধি আছে, তারপরেও আমাদের কিন্তু যদি সার্বিকভাবে শিল্প উৎপাদন দেখেন তাহলে এটা 7.7% মতো একটা প্রবৃদ্ধি করেছে বলে দেখা যাচ্ছে। তবে এই তথ্য উপাত্ত নিয়ে আমাদের কিছুটা অবাক হয়েছি আমরা এই কারণে, কারণ আপনারা যদি এই দেখেন যে লেদার অ্যান্ড অ্যাসোসিয়েট প্রোডাক্ট যেটা আছে আমাদের চামড়াজাত শিল্প, সেখানে প্রায় 58% মতো একটা প্রবৃদ্ধি আমরা দেখছি এই প্রথম 4 মাসের ভেতরে। কিন্তু একই সময় যদি আমরা চিন্তা করি তাহলে এই ধরনের প্রোডাক্টের এটা প্রায় 10% কমে গিয়েছে। আমি ফলে সেই অর্থে আমাদের যেই হিসাবগুলো আছে সেগুলোকে আরেকটু বিস্তারিতভাবে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন একটা বড় ধরনের সারপ্লাস আছে, বিশেষত আমাদের যেহেতু এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট অনেক কমে গেছে, আমাদের ট্রেড ডেফিসিট কমে গেছে, আমাদের রেমিটেন্স এই সময় খুবই ভালো ছিল। ফলে সার্বিকভাবে একটা বড় ধরনের সারপ্লাস আছে এবং এটা আমাদের রিজার্ভেও একটা বড় ধরনের উন্নয়নের ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছে। যেটা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে বাংলা সরকারের মূল যেই রেসপন্স টু কোভিড-19 এই যে পলিসি স্টেপ গুলো নেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের মনিটারি পলিসি বা হাইব্রিড পলিসি আমরা যেটা বলছি সাবসিডাইজ ক্রেডিটের মাধ্যমে কিছুটা রাজস্বের অংশ থাকে, কিছুটা এটা মনিটারি ক্রেডিট থাকে, সেই ধরনের প্রোগ্রামে কিন্তু বড় অংশ ছিল। কিন্তু তার ফলেও কিন্তু আমাদের সর্বোপরি যেই প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ এইটা কিন্তু আগের চাইতে এটা প্রবৃদ্ধিটা কমে গেছে। এবং একই সাথে আমরা দেখেছি ক্যাপিটাল মেশিনারিজ এর যে ইম্পোর্ট বা ক্যাপিটাল গুডস এর যে ইম্পোর্ট এগুলো একটা বড় নেতিবাচকের মতো ছিল। আমাদের যে এফডিআই ছিল সেটাও প্রায় 22% মতো কমে গেছে। ফলে সার্বিকভাবে আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং পাবলিক ইনভেস্টমেন্ট দুটোতেই আমরা বড় ধরনের নেতিবাচক প্রবণতা আমরা দেখেছি। ফলে এই অর্থনীতির ভিতরে এই যেহেতু ব্যাংকিং সিস্টেম একটা বড় মনিটারি এক্সপেনশন হয়েছে, এক্সেস লিকুইডিটি যেটা আছে সরকার মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যে তারল্য, এইটার একটা বড় পাহাড় জমে গেছে। মূলত আমরা 6টি জিনিস বলছি ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের দিক থেকে। একটা হলো যে আমরা নিঃসন্দেহে বেশ অনেকগুলো সেক্টরে আমরা দেখেছি যে ধরনের একটা নিচু অবস্থানে চলে গিয়েছিল অর্থনীতি লকডাউনের পিরিয়ডের ভেতরে, এই অর্থ বছরে এসে এক ধরনের ঘুরে দাঁড়ানোর প্রবণতা আমরা দেখেছি। এটা মূলত আমাদের ম্যানুফ্যাকচারিং খাতের যে উৎপাদন এবং ইলেকট্রিসিটি এগুলোর ভিতরেও আমরা এটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যেটা আমরা দেখছি সেটা হলো যে আমাদের এই যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা সর্বক্ষেত্রে সমানভাবে হয়নি। যদি আমরা আরএমজি এক্সপোর্টের কথা বলি, একটা উদাহরণ হিসেবে দিচ্ছি যে নিটওয়্যার হয়তো এখানে একটা ইতিবাচক গ্রোথ করেছে,
কিন্তু ওভেন ইন্ডাস্ট্রি আবার যদি দেখেন তাহলে কিন্তু তাদের এক্সপোর্ট কিন্তু 10.9% কমে গেছে। সো এই যে রিকভারিটা এটা সকলের ক্ষেত্রে সমান হয়নি। তৃতীয় আমরা যেটা বলছি যে উৎপাদনের ক্ষেত্রে একটা হয়তো ঘুরে দাঁড়ানো প্রবণতা আমরা দেখেছি, কিছুটা এখানে পজিটিভ সাইন্স আছে, কিন্তু সেই অর্থে যদি আমরা বলি পাবলিক বা প্রাইভেট ইনভেস্টমেন্ট দুই জায়গাতেই আমরা দেখছি যে বিনিয়োগের ক্ষেত্রে এটা একইভাবে সত্যি না। চতুর্থ আমরা যেটা বলছি সেটা হলো যে সার্বিকভাবে আমাদের যেই গ্লোবাল রিকভারির যেই আমরা কনটেক্সট দেখছি সেখানে গ্লোবাল রিকভারিটা কিছুটা ধীরে হবে, কিছুটা আনইভেন ভাবে হবে এবং এটার ভিতরে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। সেই দিক থেকে যদি আমি বিচার করি আমাদের যে ডোমেস্টিক ডিমান্ড আছে যেটা আমাদের দেশের ভেতরের অর্থনৈতিক চাহিদা, সেই চাহিদা বরং অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। পঞ্চম জায়গাটা হলো যে আমাদের একটা বড় বিষয় আমাদের এই অর্থ বছরে এসেছে সেটা হলো যে এই প্যান্ডেমিকের ভিতরেও আমাদের যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা এইটা মোটামুটি ছিল। এখন একটা সারপ্লাস বাজেটের ভেতরে আমরা দেখেছি, ইনফ্লেশনও সরকারি হিসাব বলছে যে মোটামুটি ঠিক আছে, সারপ্লাস আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট আছে, এক্সচেঞ্জ এটা অতখানি সমস্যা হয়নি। কিন্তু আমাদের এই ধরনের এক ধরনের স্ট্যাবিলিটি, ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি আমাদের আছে যেটা আমাদের পলিসি স্টেপস গুলোকে আরো সাহসী ভাবে নেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সহায়ক হিসেবে থাকবে। কিন্তু ষষ্ঠ যে বিষয়টি এটা আমরা দেখেছি যে আমাদের যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন নীতি পদক্ষেপ ছিল এগুলো আমাদের যেই ধরনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এটা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আমরা দেখেছি যে আমাদের বাজেটের যেই একটা এক্সপ্যানশনারি সম্প্রসারণমূলক পদক্ষেপ থাকার কথা ছিল সেইটা বাস্তবে ঘটেনি। আমরা মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যে ধরনের প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে এগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি আছে। এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ গুলো যত ভালোভাবে এটাকে ব্যবহার করেছেন আমার দেশের ভিতরে উদ্যোক্তারা অতখানি পারেন নাই। আমাদের এইটার মধ্যে আমরা দেখেছি যে বড় উদ্যোক্তারা এটার যতখানি সুবিধা নিতে পেরেছেন আমার ছোট মাঝারি উদ্যোক্তা বা আমাদের কৃষির সাথে সংশ্লিষ্ট যে উদ্যোক্তারা আছে তারা এটার সুবিধা পুরোপুরি নিতে পারেনি। ফলে সার্বিকভাবে আমাদের এখন যেই ধরনের পলিসি অ্যাপ্রোচটা লাগবে সেটার ক্ষেত্রে আমরা কয়েকটি সুপারিশ দিয়েছি। সেটার একটা জায়গা হলো যে নিঃসন্দেহে আমাদের বাজেটের খুব দ্রুত একটি রিভিশন দরকার হবে এবং এই রিভিশনটা যত দ্রুত নেওয়া যায় ততই ভালো, কারণ আদতে আমরা এটার ব্যবহারের ক্ষেত্রে এটার পুরোপুরি যে আমাদের প্রয়োজনীয়তাটা সেটাকে আমরা ব্যবহার করতে পারছি না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের যেই মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট বা স্টিমুলাস প্যাকেজ গুলো আছে সেই স্টিমুলাস প্যাকেজ গুলোর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা মনে করি যে এটার আগের থেকে শিক্ষা নিয়ে এটাকে নতুন ভাবে সাজানোর দরকার। অনেক বেশি এটাকে আমাদের যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা আছেন, আমাদের যে কৃষি আছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এবং সর্বশেষ হলো যেটা যে আমাদের যে গ্লোবাল ইকোনমি আছে এটা কিছুটা আনসার্টেন অবস্থার ভিতরে থাকবে। এই সময়ে আমাদের যে দেশীয় অর্থনীতি সাথে সংশ্লিষ্ট যে খাতগুলো আছে সেগুলোতে অনেক বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমি সর্বশেষ যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ভালো তথ্য উপাত্ত নাই, বিভিন্ন জায়গাতে আমরা এটার গ্যাপ দেখেছি, সামনে আমি আরো বলবো। সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। সরকারের রিপোর্টিং সিস্টেমকেও সরকার পুরোপুরি ব্যবহার করছেন কিনা সেটা আমরা পুরো বুঝতে পারিনি, কারণ 4 মাসে যদি বাজেট সারপ্লাস থাকে তাহলে সেটার পরিপ্রেক্ষিতে সরকারের নীতি পদক্ষেপে কি ধরনের পরিবর্তন সেটা কিন্তু আমরা এর ভিতরে শুনতে পাইনি। একইভাবে আমরা আমাদের স্টিমুলাস প্যাকেজের ব্যবহারের ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি, এটা সম্পর্কে আমি সামনে আরো বলবো। দ্বিতীয় জায়গায় আমরা যেটা দেখেছি সেটা হলো যে আমাদের এগ্রিকালচার এবং এগ্রিকালচার বা কৃষি এবং কৃষি ভিত্তিক যেই শিল্পগুলো আছে সেইগুলো কেমন করছে এটা আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা একটা পারচেজিং ম্যানেজার ইন্ডেক্সকে ফলো করে আমরা একটা কম্পোজিট ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করছি একটা সার্ভের মাধ্যমে, এবং 3টা পিরিয়ডের ভিতরে এটা আমরা দেখেছি যে ডিসেম্বর 2019 এর সাথে আমাদের ডিসেম্বর 2018 এর কি অবস্থা ছিল, তারপরে হলো আমরা জুন 2020 এর সাথে জুন 2019 এবং ডিসেম্বর 2020 এর সাথে ডিসেম্বর 2019। একটা প্রথমটা আমাদেরকে বলবে যে আমাদের শুরুতে অবস্থানটা কেমন ছিল, এরপরে আমরা দেখতে পাবো যে এটা কিভাবে আমাদের যে প্যান্ডেমিক আছে সেইটার ভিত্তিতে কেমন ভাবে গেছে। তার আগে আমরা ওভারঅল যদি প্রোডাকশন এবং এগ্রিকালচার প্রোডাকশনের পরিস্থিতি দেখি, আমাদের কৃষি খাতের উৎপাদনের ভিতরে আপনারা দেখবেন যে আমাদের এখন যেই প্রোডাকশনটা আছে এটার ভিতরে কিন্তু আউশ আমাদের একটা
নেতিবাচক থাকলেও আমাদের আমন এবং বোরোতে উৎপাদনে একটা খুবই সামান্য আমাদের ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে বলে আমরা দেখছি। কিন্তু সে একইভাবে আমাদের পাট উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই আমরা দেখেছি যে এটা একটা বড় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এক্সপোর্টের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা তো আপনারা বুঝতে পারছেন যে এগ্রিকালচার রিলেটেড এক্সপোর্টের অবস্থা খুব ভালো না, ফলে সেই দিক থেকে খুব একটা ভালো অবস্থান ভিতরে ছিল না। তবে এরপরে যদি আমরা ক্রেডিটের দিকেও দেখি তাহলে আপনারা দেখবেন যে মাঝখানে যেই একটা ইতিবাচক প্রবৃদ্ধি আমরা দেখেছিলাম ক্রেডিট ডিসবার্সমেন্টের ক্ষেত্রে, যেটা ফার্ম লেভেলের ক্রেডিট, কিন্তু পরের মাসগুলোতে যখন আমরা আসছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে এটা কিন্তু নেতিবাচক প্রবৃদ্ধি ধারণ করছে। একই রকম ভাবে যদি আমরা যেটা নন ফার্ম ক্রেডিট আমরা বলি, যে কৃষির বাইরেও যেই গ্রামীণ ক্রেডিট প্রোগ্রাম, সেটার ভিতরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে অগাস্ট মাসে যে একটা বড় উল্লম্ফন ছিল প্রবৃদ্ধির, সেটা আবার কিন্তু পরের 2 মাসে গিয়ে এটা কমে যাচ্ছে, ফলে এটার যে গ্রোথটা একই রকম ভাবে এটা কাজ করছে না। আমরা আমাদের এখন যেই জরিপটি করেছি এবং সেই জরিপের মাধ্যমে যে ফলাফলটা, সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে আপনারা দেখবেন যে এই ইন্ডেক্সটা প্রথমে নীল যেই রংগুলো আপনারা দেখছেন সেটা হলো আমাদের প্রাথমিক অবস্থার ভিতরে ছিল। আমরা দেখার চেষ্টা করেছি যে এই অ্যাশ কালার যেটা, এটা হলো আমাদের সর্বশেষ ডিসেম্বর মাসের অবস্থা। সেইটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আপনারা দেখবেন যে ওভারঅল কিন্তু কৃষি সাথে সংশ্লিষ্ট যে খাত, এটার কিন্তু একটা কাছাকাছি অবস্থানের ভিতরে এসছে। এটা অনেকখানি কিন্তু আমাদের নিউ অর্ডার এবং আউটপুট দিকে যতখানি এসছে, এমপ্লয়মেন্ট ততখানি আসেনি, কিন্তু ওভারঅল এটা একটা কৃষিটা মনে হয়েছে যে এটা একটা আগের মত থেকে অনেক ভালো রিকভারি করেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কৃষির ভেতরে আবার সব ধরনের যে খাতগুলো আছে সেটা একই রকম রিকভারি করেছে তা কিন্তু না। আপনারা যদি দেখেন যে এই পাশের টেবিলটার ভেতরে তাহলে আপনারা দেখবেন যে ডেইরি ফার্ম হয়তো খুব কাছাকাছি আছে, কিন্তু আবার যদি আমি দেখি যে ফিশারিজ এর অবস্থা, ফিশারিজ এর সিচুয়েশন কিন্তু আগের চাইতে এখনো পূর্বের অবস্থায় ফেরত যেতে পারেনি। ফলে বিভিন্ন ধরনের যেই সেক্টরগুলো আছে এটা এক এক ধরনের পরিস্থিতির ভিতরে আছে। সার্বিকভাবে আমরা যেটা দেখেছি যে কৃষির ক্ষেত্রে সরকারি যেই প্রণোদনা প্যাকেজ আছে, এটা আপনারা অনেক নিউজ করেছেন, আমরা এটা খুব বেশি বলছেন, জানুয়ারির শেষে এটা প্রায় 47% মতো এটা আসলে ব্যবহার হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের যে কৃষি একটা বড় স্ট্রঙ্গার জায়গা ছিল, সেই জায়গাটাতে আমরা আরো ভালো করাটা খুবই প্রয়োজন ছিল, কারণ যখন আমাদের ম্যানুফ্যাকচারিং খাতগুলো এক ধরনের অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে। এখন আমরা ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিসেস ইন্ডাস্ট্রির ভিতরে যদি দেখি যে তারা কেমন করলো, তাহলে আপনারা দেখবেন যে আমরা তো প্রথমে যেটা বলেছি প্রাথমিকভাবে যে কিউআইপির একটা ভালো গ্রোথ আমরা দেখেছি, এটার ইতিবাচক প্রবণতা আছে, কিন্তু এটা সব ক্ষেত্রে সমান না। এক্সপোর্ট রিলেটেড আরএমজি এবং নন আরএমজি গুলো কিন্তু অতগুলো ভালো করতে পারেনি, কিন্তু আবার ফার্মাসিউটিক্যালস এর মতো খাতগুলোর কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখবো যে এটা একটা ভালো করছে। আমাদের ডোমেস্টিক ডিমান্ডের এটা মূলত কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। একটা ধরনের আনসার্টেনটি আছে সেকেন্ড ওয়েভ অফ প্যান্ডেমিক নিয়ে, এটা বিশ্ববাজারের ভিতরে এটা থাকবে, কিন্তু আমরা যেটা আরেকটা বড় ইন্ডিকেটর দেখার চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের ইলেকট্রিসিটির যে উৎপাদন, সেই উৎপাদনটা আসলে কেমন হলো। এবং আপনারা দেখবেন যে 2019 এবং 2020 আমরা একটা মান্থলি গ্রোথ দেখার চেষ্টা করেছি প্রতি মাসের দ্বিতীয় রবিবার, এবং সেইটার ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে গ্রাফটা জানুয়ারি মাসের দিকে গত বছরে 2020 যত উচ্চ জায়গায় ছিল, এটা একটা বেশ বড় ভালো জায়গা, এটা আস্তে আস্তে কমে গেছে এবং খুব শার্প ফল করেছে হলো আপনার মার্চের থেকে এই মে মাস পর্যন্ত। তারপরে জুন থেকে এটা কিছুটা রিকভারি করলো, আবার এটা পড়ে যাচ্ছে। ফলে সার্বিকভাবে এই ইলেকট্রিসিটিকে যদি আমরা দেশের যেই অর্থনৈতিক যে কর্মকাণ্ড আছে সেইটার একটা আমরা প্রক্সি হিসেবে চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে এখনো কিন্তু আমাদের রিকভারির জায়গাগুলোতে বেশ কিছুটা ঘাটতি রয়ে গেছে। এবং ইনভেস্টমেন্ট পারফরমেন্সের ক্ষেত্রে আমরা এটা বলেছি যে এটার ভিতরে বিভিন্ন ধরনের এখনো আমরা নেতিবাচক প্রবণতা দেখেছি। একই রকম ভাবে যদি আপনারা ইম্পোর্টেন্স এর ভিতরে দেখেন, ইন্টারমিডিয়েট গুডস বলি বা র ম্যাটেরিয়ালস বলি, প্রত্যেকটাই কিন্তু আগের চাইতে খারাপ অবস্থানের ভিতরে আছে। এখন আমরা যে পারসেপশন সার্ভেটা আমরা করলাম, সেই সার্ভের ভিত্তিতে একই রকম ভাবে আমরা দেখার চেষ্টা করেছি যে এই
ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস সেক্টরের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন যে ওভারঅল ইন্ডেক্স ভ্যালু যেখানে 65 ছিল প্যান্ডেমিকের শুরুতে, এটা প্রায় 32-এ নেমে গেছিল, এটা 43-এর মতো আছে। এবং এটা যতখানি রিকভারি আপনি যদি দেখেন যে এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের ভেতরে এটা প্রায় যে রকম একটা ভালো অবস্থান ছিল, অতখানি কিন্তু কিছুটা রিকভারি হয়েছে আমাদের জুনের পর থেকে, কিন্তু এটা এখনো অনেক দূর যাবার বাকি আছে। সেই তুলনায় বরং সার্ভিসেস রিলেটেড যে সেক্টর গুলো আছে সেই সেক্টরে কিন্তু আপনার রিকভারি অনেক বেশি স্ট্রঙ্গার হয়েছে। আমরা যেটা একটা বড় বিষয় দেখেছি সেটা হলো যে নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রে রিকভারির অবস্থান অনেক বেশি ভালো না, সেই তুলনায় বরং আগের যে ব্যাকলগ আছে সেই ব্যাকলগের কাজ কিছুটা ফেরত এসেছে বলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এমপ্লয়মেন্টের দিক থেকেও যদি আমরা রিকভারিকে বিচার করি তাহলেও আপনারা দেখবেন যে এটার উন্নতি হয়েছে নিঃসন্দেহে। জুন মাসের পরে এটা ডিসেম্বরে গিয়ে একটা বড় আমরা দেখেছি যে এটা রিকভারি আছে, কিন্তু আমাদের যে পূর্বের অবস্থানের যাওয়ার কথা যে আমরা বলছি সেই পূর্বের অবস্থান কিন্তু আমরা অতখানি যেতে পারি। এবং লার্জ, মিডিয়াম এবং মাইক্রো স্মলের ভিতরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি মিডিয়াম ক্যাটাগরির যে এন্টারপ্রাইজ গুলো আছে সেগুলো একটু বেটার করেছে। এরপরে আছে লার্জ, সবচাইতে এখনো রিকভারির খারাপ যে পজিশনে আছে হলো মাইক্রো এবং স্মল ইন্ডাস্ট্রিজ। সো সর্বশেষ এরপরে যদি আমরা বলি যে ব্যাংকিং সেক্টরের পারফরমেন্সের দিক থেকে আমরা বিচার করার চেষ্টা করেছি, এবং আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টর খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হলো যে আমাদের যে মূল যেই অর্থনৈতিক নীতির পদক্ষেপগুলো এটা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে আমরা দেখছি। এখন গত 10 বছর ধরে ব্যাংকিং সেক্টর তো অনেক ধরনের দুর্বলতার ভিতর দিয়ে যাচ্ছিল, এনপিএল এর বিষয় আছে, লোন রাইট অফ করা আছে, অনেকগুলো স্ক্যাম ভিতর দিয়ে গেছে, হেইস্ট গেছে। তো এই পুরো পরিস্থিতির ভিতরে আমরা দেখার চেষ্টা করছি যে আসলে কেমন হলো। কারণ হলো যে আমাদের যেই টোটাল যে আমাদের যে স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা প্যাকেজ আছে তার মাত্র কিন্তু 19% হলো আমাদের রাজস্ব প্রণোদনা, তার বাইরে প্রায় 80%ই কিন্তু আমরা ব্যাংকিং যে পদ্ধতি আছে সেটার মাধ্যমে দিচ্ছি। এবং আমাদের হাইপোথিসিস ছিল হলো যে লার্জ ইন্ডাস্ট্রিজ গুলোতে আমরা দেখেছি যে এক ধরনের বড় হয়তো রিকভারি দ্রুত হবে, সেই তুলনায় স্মল রিকভারি কিন্তু অতখানি রিকভারি আছে হচ্ছে না। সো এক ধরনের কে শেপ রিকভারির কথা এখানে আমরা বলছি। আমরা যেটা বলছিলাম সেটা হলো যেহেতু এই প্রণোদনা প্যাকেজের পরেও আমাদের দেশের যেই ব্যক্তি খাতের ঋণ, এই ঋণের যেহেতু খুব বড় পরিবর্তন ঘটেনি, সেই তুলনায় আমরা মনিটারি এক্সপ্যানশন করেছি, অনেক নতুন অর্থ আমরা অর্থনীতির ভিতরে দেওয়ার চেষ্টা করেছি। কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে কিন্তু একটা বড় এক্সেস লিকুইডিটি জমে গেছে, এটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আগে যেটা প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো ছিল জানুয়ারি 2020-এ, এটা ডিসেম্বর 2020-এ এসে 2 লক্ষ কোটি টাকার মতো হচ্ছে। এবং মোট যেই লিকুইড অ্যাসেট আছে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে এই এর কিন্তু প্রায় 49%ই হলো আমাদের এক্সেস লিকুইডিটি। সো এখন আমাদের সেই অর্থে যদি আমরা বলি যে ব্যাংকগুলো এক ধরনের কিন্তু চেষ্টা করছে যে যেগুলো এই এক্সেস লিকুইডিটি আপনারা জানেন যে একটা অংশ হলো যে আমাদের সরকারি বন্ডগুলো, সেই বন্ডগুলোতে ইনভেস্টমেন্টের কথা তারা ভাবছেন। এবং এই এক্সেস লিকুইডিটির একটা প্রভাব আমরা কল মানি মার্কেটেও দেখেছি। আপনারা দেখবেন যে কিভাবে এই জায়গাটায় দ্রুত নেমে গেছে। কল মানি মার্কেটে এখন ইন্টারেস্ট রেট খুবই কম, নিচু পর্যায়ে আছে, এবং এটার বোরোইং খুব বেশি অবস্থায় নাই। এবং একই সাথে রিয়েল ইন্টারেস্ট রেটও কমে গেছে, এটা এখন নেতিবাচক পর্যায়ে আছে। ডিপোজিটের যেই ইন্টারেস্ট রেট সেটা প্রায় যদি আপনারা দেখেন যে গত মার্চের পর থেকে কিন্তু এটা নিয়মিতভাবে নেতিবাচক পর্যায়ের ভিতরে রয়েছে। এখন এক্সেস লিকুইডিটির যেই অবস্থা আছে এইটার ক্ষেত্রে যে একটা বড় বিষয় হলো যে আমরা ব্যাংক যেই প্রণোদনা প্যাকেজের ভিতরে যে ঋণগুলো দিয়েছে সেই ঋণগুলো আসলে আমাদেরকে ফেরত দিতে পারবেন কিনা এন্টারপ্রাইজ। যদি না ফেরত দিতে পারেন তাহলে এটার হায়ার ভলিউম অফ এনপিএল হওয়ার সুযোগ আছে, এক্সেস লিকুইডিটি থেকে হায়ার ইনফ্লেশনও হওয়ার সুযোগ আছে, এবং একই সাথে তাদের এক ধরনের অ্যাসেট বাবল ক্রিয়েট হতে পারে যদি ব্যাংকগুলো এগুলোকে অ্যাসেট মার্কেটের দিকে শিফট করে দেয়। সো এক্সেস সার্বিকভাবে যদি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে আমরা দেখি সেটা হলো যে আমাদের অ্যাডভান্স ডিপোজিট রেশিও। এবং অ্যাডভান্স ডিপোজিট রেশিও যদি আপনি বলেন, এটা কিন্তু আমাদের প্যান্ডেমিক শুরু হওয়ার আগে যে ধরনের পরিস্থিতির ভিতরে ছিল এটা অনেকখানি কমে গেছে এবং এটা নিচের দিকেই নামছে। ফলে সার্বিকভাবে যে আমাদের দেশের ভিতরে এখন
ঋণের চাহিদা কম, সেটারই একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে ব্যাংকিং সেক্টর পারফরমেন্সে আমরা কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভাবে এসছে। দেখেন, ব্যাংকের তো আমরা জানি যে ব্যাংকগুলো লিকুইডিটি যে সাপোর্ট আছে কোভিড-19 এর স্টিমুলাস প্যাকেজগুলো, এগুলো তো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমেই দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো যে এই ব্যাংকগুলো দুর্বল অবস্থানে ছিল, যেগুলো ভালো সুশাসনের ভিতরে ছিল না, সেই ব্যাংকগুলো কতখানি এই দায়িত্ব পালন করছে। অর্থাৎ এই যে স্টিমুলাস প্যাকেজটা আছে, এটা কতখানি ভালো ব্যাংকের মাধ্যমে হচ্ছে, কতখানি খারাপ ব্যাংকের মাধ্যমে হচ্ছে, এবং প্রত্যেকটা ব্যাংকে কি পরিমাণ এই স্টিমুলাস প্যাকেজ দেওয়ার দায়িত্ব পড়লো সেই ব্যাপারেও কিন্তু কোনো ধরনের রিপোর্টিং হয়। আমরা এইটাও দেখেছি যে লোন ডিফল্টাররা তো এই ধরনের যেই স্টিমুলাস প্যাকেজ গুলো আছে এটাকে ব্যবহার করার সুযোগ আছে, কিন্তু আমরা জানি না যে কোন কোন লোন ডিফল্টার এটাকে ব্যবহার করছেন এবং এটার পরিণতিটা কি হবে। এটা আমরা বলছি এই কারণে, কারণ এই যে লোনের প্যাকেজ গুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু জনগণের অর্থের মাধ্যমে সাবসিডাইজ ভাবে দেওয়া হচ্ছে। ফলে জনগণের একটা জানার এটা অধিকার রয়েছে যে এই টাকাগুলো কারা পাচ্ছে। ডিফল্টাররা পাচ্ছে যারা রেগুলার বেসিসে ডিফল্ট করে গেছেন, যারা নতুন করে খারাপ অবস্থার ভিতরে আছেন তারা পাচ্ছে। আমরা দেখেছি যে 1 বছরের জন্য একটা মরাটোরিয়াম দেওয়া হয়েছে লোন ক্লাসিফিকেশনে, কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো যে আগের যে ডিফল্ট লোন সেটার কত অংশ এটার ভিতরে পড়বে। অর্থাৎ এটা একটা পরিষ্কার হিসাব থাকা দরকার যে এই ধরনের সুযোগ দেওয়ার ফলে আমাদের যদি না দিতাম আমরা, তাহলে ডিফল্ট লোনটা কোন জায়গায় ভিতরে দিত, এই ধরনের কোনো অ্যানালাইসিস কিন্তু আমরা দেখতে পাই। আমরা এইটাও জানি যে কোভিড-19 এর একটা বড় অংশই কিন্তু লার্জ পাচ্ছেন, ইন্ডাস্ট্রিজ গুলো পাচ্ছেন, কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো যে এমন কোন কতিপয় ব্যবসায়ী বা উদ্যোক্তারা আছেন কিনা যারা এই যে আমাদের স্টিমুলাস প্যাকেজের বড় অংশটাই পেয়ে যাচ্ছেন কিনা। অর্থাৎ এটা গুটি কয়েক লোকের কাছে যাচ্ছে নাকি এটার ব্যবহারের ক্ষেত্রে একটা বড় অংশ এটা ভালোভাবে ডিস্ট্রিবিউট করা আছে, সেইটা ব্যাপারটা আমরা সত্যিকার অর্থে জানি না। আমরা যেটা জানি না সেটা হলো যে কোন বিজনেস এফেক্টেড হয়েছে। কারণ একটা বড় শর্ত হলো যে কোভিড-19 এ এফেক্টেড হয়েছে এই ধরনের বিজনেস পাবে। সেই জায়গাটায় আমরা মনে করি যে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমাদের দেওয়া আছে। কিন্তু আমরা তারপরেও যতটুকু আমাদের অ্যানালাইসিস আমরা পেয়েছি, ইনফরমেশন অতখানি নাই, তারপরেও আমরা যতটুকু পেয়েছি সেখান থেকে আমরা যে সুপারিশগুলো রাখতে চাই সেটা হলো যে যারা লোন ডিফল্ট করছিলেন তাদের এই নতুন করে এই কোভিড-19 এর লিকুইডিটি সাপোর্ট দেওয়া উচিত না। আমরা মনে করি যে যেগুলো দুর্বল ব্যাংক আছেন, যেগুলোর সুশাসনের ঘাটতি আছে যেসব ব্যাংকে, সেই সব ব্যাংকে এই ধরনের প্রণোদনা প্যাকেজে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত হবে না, কারণ তাহলে আমাদের কিন্তু এই অর্থনীতি আরো একটা চাপের ভিতরে পড়তে পারেন যদি তারা নতুন করে খারাপ ঋণ দেওয়া শুরু করে। তৃতীয় যেটা আছে সেটা হলো যে আমরা একটা খুবই কোয়ান্টিটেটিভ ক্রাইটেরিয়া আছে, আমরা ক্লিয়ার একটা ক্রাইটেরিয়া আছে যে এফেক্টেড বিজনেস বা ইন্ডিভিজুয়াল বলতে আসলে কি বলে। নিঃসন্দেহে যেই ঋণ দেওয়া হয়েছে এগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেওয়া হয়েছে এবং এগুলোকে মেয়াদি ঋণে হয়তো এটাকে কনভার্ট করতে হবে এবং লোন রিপেমেন্ট শুরু করা উচিত। যদি আমরা এটার লোন রিপেমেন্টের সময়সীমা বারবার বাড়াতে থাকি, ব্যাংকগুলো কিন্তু এটার ভিতরে একটা অসুবিধার ভিতরে পড়ে যাবে এবং তখন সার্বিকভাবে এটা আমাদের অর্থনীতির জন্য একটা চাপ হয়ে যাবে। আমাদের নিঃসন্দেহে এটার ভিতরে আরো বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি করতে হবে। আমাদের যে তথ্য উপাত্তগুলো এগুলো আরো আমাদের পাবলিক স্ফিয়ারের ভিতরে থাকতে হবে, আরো বেশি অ্যানালাইসিসের ভিতরে থাকতে হবে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে আমাদের যে স্মল ফার্মাররা আছেন, যারা লো ইনকাম প্রফেশনাল আছেন, তাদের জন্য এই ঋণ প্রবাহটা ব্যবহার করা উচিত এবং সর্বোপরি একটি মাল্টি স্টেক হোল্ডার টাস্ক ফোর্স তৈরি করা উচিত, যেখানে সকল অংশীজনরা থাকবেন এবং তারা এইটার মনিটরিংটা যে ডেলিভারিটা হচ্ছে সেটার মনিটরিং করবেন এবং এটার এফেক্টিভনেসটাও তারা একই সাথে দেখবেন। সর্বশেষ এক্সটার্নাল সেক্টরের ভিতরে আমরা যেটা দেখেছি সেটা হলো যে আমরা এটার ভিতরে আমাদের যে বিশ্বের সাথে যে আমাদের অর্থনৈতিক যোগসূত্র সেই জায়গাটায় আমরা দেখার চেষ্টা করেছি এবং সেখানে আমরা দেখেছি এক ধরনের টার্ন অ্যারাউন্ড রিকভারি আছে। প্রথমত যে ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে আমরা বলেছি যে এখানে একটা পজিটিভ ব্যালেন্স অফ পেমেন্ট আপনারা দেখতে পাবেন এবং মূলত ট্রেড ব্যালেন্সটা কমে গেছে, ইম্পোর্ট যেহেতু বড় নেতিবাচক ছিল সেটার কারণে আমাদের একটা এই সুযোগটা আছে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমরা গ্লোবাল প্রসপেক্টটা আমরা দেখার চেষ্টা করেছি
যে গ্রোথ প্রজেকশনস গুলো কেমন আছে, এবং সেই প্রজেকশনস অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা হলো যে 2021 এবং 22-এ নিঃসন্দেহে ইতিবাচক ধারায় বিশ্ব অর্থনীতি প্রবেশ করবে, এবং এর ভেতরে অ্যাডভান্স কান্ট্রির তুলনায় আমাদের এমার্জিং মার্কেট গুলো কিন্তু ভালো করবে, বা ডেভেলপিং কান্ট্রিজ গুলো ভালো করবে। তবে গুরুত্বপূর্ণ যেটা আছে যে প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন যে 21-এর তুলনায় 22-এর গ্রোথ কিন্তু কিছুটা কম হবে, স্বাভাবিক অবস্থার দিকে হয়তো তখন ফেরত যাবে। এক্সপোর্ট পারফরমেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হলো যে 7 মাসে তো এটা 1.1% নেতিবাচক আছে, কিন্তু তার ভিতরে যদি আমরা দেখি যে নিটওয়্যার ভালো করেছেন, 3.8% একটা পজিটিভ গ্রোথ আছে, কিন্তু সেই তুলনায় জুট বা টেক্সটাইলের গ্রোথও অনেক ভালো, কিন্তু আবার ওভেনওয়্যার বা অন্যান্য জায়গাতে কিন্তু এখানে আমরা দেখছি একটা যে নেতিবাচক প্রবণতা আছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আমাদের ম্যানমেড ফাইবার বা সিনথেটিক লেদার এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু গ্লোবাল ডিমান্ড বাড়ছে। তো সেই জায়গাটায় যদি আমাদের আরো বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা কিছুটা দেখার চেষ্টা করছি যে ইউরোপিয়ান এবং ইউএস মার্কেটের ভিতরে বাংলাদেশের সাথে যে প্রধান আমাদের এখন প্রতিদ্বন্দ্বী আছেন বা ভিয়েতনাম, তাদের সাথে ফাইট করে আমাদের এই রিকভারির ভিতরে থাকতে হবে। দুজনের ভিতরে আমরা দেখেছি যে কতখানি প্রাইস ডাইনামিক্স কাকে প্রভাবিত করেছে। আমরা যে প্রোডাক্ট গুলো পাঠাই সেটার দামের পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করছি, এবং আপনারা দেখবেন যে বাংলাদেশ যে টপ প্রোডাক্ট গুলো করেন, 3টি প্রোডাক্ট আমরা দেখার চেষ্টা করেছি দুটা মার্কেটে। 3টা প্রোডাক্টে আপনারা দেখবেন কিন্তু যে বাংলাদেশের যে প্রাইস এইটাই নেতিবাচক অনেক বেশি আমাদের ভিয়েতনামের তুলনায়। এটা যেমন আমাদের ইউ মার্কেটের জন্য সত্যি, এটা আমাদের ইউএস মার্কেটের জন্য সত্যি। ফলে বাংলাদেশকে যে এক্সপোর্ট পারফরমেন্স এটা কিন্তু প্রাইসের সাথে উপরে ফাইট করে এখন করতে হচ্ছে, অর্থাৎ ভলিউম ড্রিভেন ভাবে হয়তো এটা করতে হবে। সেই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ আমরা দেখছি। রেমিটেন্সের নিঃসন্দেহে বাংলাদেশ খুব ভালো করছে, এটা বাংলাদেশের অবস্থান অন্যান্য যে প্রধান রেমিটেন্স আহরণকারীদের সাথে তাদের মধ্যে সবচাইতে ভালো অবস্থায় আছে। পাকিস্তানও একটা ভালো গ্রোথ আছে 16.7%। শ্রীলঙ্কাতে এটা পজিটিভ আছে, কিন্তু বড় দেশ অন্য দুটো যদি আমরা বলি ইন্ডিয়া এবং ফিলিপিন্স, তারা কিন্তু নেতিবাচক প্রবণতার ভিতরে আছে। ফলে সেদিক থেকে নিঃসন্দেহে বাংলাদেশের অবস্থান অনেক অনেক বেশি ভালো। এবং এইটার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করেছে। এখানে যেমন সরকারি প্রণোদনা একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, 2% ক্যাশ ইনসেন্টিভ। সেই সাথে আমরা দেখেছি যে ইনফর্মাল সেক্টর থেকে ফর্মাল সেক্টরে এই ক্যাশটা আসার প্রবণতা বাড়িয়েছে, এবং এইটার ক্ষেত্রে যে বিভিন্ন রিল্যাক্স করা হচ্ছে সেগুলো কন্ট্রিবিউট করেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একই রকম এই ধরনের উচ্চ প্রবৃদ্ধি হয়তো সামনের মাসগুলোতে একইভাবে এটা থাকবে। ফলে খুব এটাকে খুব সতর্কভাবে আমাদের দেখতে হবে, এবং সতর্কভাবে এটার বিষয়টাকেও আমাদের ব্যবহার করতে হবে। ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে নেতিবাচক অবস্থান আছে, বিশেষত ক্যাপিটাল মেশিনারিজ, ইন্টারমিডিয়েট গুডস, এই ধরনের জায়গায় কিন্তু আমাদের নেতিবাচক প্রবৃদ্ধি। সেই তুলনায় আমাদের যে কনজিউমার গুডস গুলো আছে, প্রাইমারি গুডস, সেইখানে আমাদের আরো বেশি আমদানি করতে হচ্ছে। আমাদের চালের প্রোডাকশন ইজ ওয়ান, যেটার কারণে আমাদের বড় চালের আমদানিও হয়েছে এই সময়। এফডিআই এর ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা একটা 22% মতো একটা নেগেটিভ আছে, গ্রোথ আছে। সো এই জায়গাটার ভিতরে আসছে না। সার্বিকভাবে যদি আমরা বলি তাহলে আমাদের এক্সটার্নাল সেক্টরের ভেতরে ব্যালেন্স অফ পেমেন্টের পজিশন স্ট্রেনথেন হয়েছে, এটা সত্যি কথা, কিন্তু আমাদের এক্সপোর্ট পারফরমেন্স এখনো আমাদের প্রি কোভিড লেভেলের ভিতরে যায়নি, এবং ইম্পোর্টের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। বাংলাদেশের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, এবং সেইটাকে বিবেচনায় নিয়ে বিশ্ব বাজারের পরিস্থিতির ভিতরে যে পরিবর্তন আসছে, এটাকে নিয়ে আমাদের যেই প্রণোদনার বিভিন্ন মেজার গুলো আছে, ইনসেন্টিভ স্ট্রাকচারটা আছে, এটাকে নতুন ভাবে সাজাতে হবে, এবং সেইটার সাথে কিন্তু আমাদের নতুন এক্সপোর্টের পটেনশিয়াল এবং জায়গাগুলো দেখতে হবে। একটা বড় বিষয় হলো যে একটা নিগোশিয়েটিং সেল তৈরি করা দরকার বাংলাদেশের সরকারের ভেতরে, যারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ট্রেড ব্লক গুলোর সাথে আমাদের কম্প্রিহেন্সিভ যেই এগ্রিমেন্ট গুলো এগুলো করার ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপটা যেন আমরা নিতে পারি। কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশ কিন্তু শুধুমাত্র এলডিসি হিসেবে কিন্তু বিভিন্ন মার্কেট সুবিধা পেতেন, এখন আমাদেরকে একই রকম সুবিধা দিয়েও কিন্তু এই ধরনের বাণিজ্য চুক্তিগুলো করতে হবে। ফলে সেই দিক থেকে সেটার কি প্রভাব পড়বে এবং সেটা কিভাবে আমরা নেগোশিয়েট করতে পারি সেইটা দেখাটা খুব জরুরি। আমি কনক্লুডিং রিমার্কস গুলো বলছি খুব সামারি ভাবে যদি বলি, তাহলে হলো যে আমরা যেটা সার্বিকভাবে দেখেছি সেটা হলো যে আমাদের যেই 2019-20 অর্থ বছর, এটার শেষ ভাগে কোভিড একটা বড় ধরনের একটা প্রভাব রেখে গেছে, এবং ফলে আমাদের
2020-21 অর্থ বছরটা কিন্তু একটা দুর্বল ভিত্তির উপরে শুরু হয়েছিল। সেই তুলনায় আমাদের রিকভারিটা কেমন হবে সেটা নিয়ে অনেকদিন থেকেই আমাদের ভিতরে যে ডিবেট আছে, সেইটাকে আমরা যদি অ্যানালাইসিস করি 2021-এর বিভিন্ন অর্থনৈতিক সূচকে, তাহলে আমরা এক ধরনের মিশ্র প্রভাব এটার ভিতরে দেখতে পাই। একদিকে আমরা যেমন এটার ভিতরে বেশ কিছু পজিটিভ জায়গায় দেখেছি যে পজিটিভ গ্রোথের ভিতরে ফেলেছেন রেভিনিউ মোবিলাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা রেমিটেন্সের মতো ভালো জায়গাগুলো, কিন্তু একই সাথে অন্যান্য জায়গায় নেগেটিভ আমরা দেখেছি যে অনেকগুলো জায়গায় এখনো নেতিবাচক প্রবণতা আছে। বিশেষত আমাদের যে বিনিয়োগ পরিস্থিতি, সেই বিনিয়োগ পরিস্থিতিতে আমরা দেখেছি যে ব্যক্তি খাতের বিনিয়োগ এবং যে রাষ্ট্রীয় বিনিয়োগ দুই জায়গাতেই এখনো আমরা আগের জায়গায় ফেরত যেতে পারি। দ্বিতীয় যেটা আমরা বলছি যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ছিল, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যেটা খুবই আশাহত হয়েছে সেটা হলো যে আমাদের ফিসকাল ব্যালেন্স এই ধরনের স্ট্রাকচার মানে সারপ্লাসের ভিতরে থাকবে, এটা আসলে আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আমাদের ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের যে দুর্বলতা, এইটাই কিন্তু বড়ভাবে দেখে। এমনকি যদি ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলোর ভিতরে দেখি, সেটাও কিন্তু মনে হয় না যে পাবলিক এক্সপেন্ডিচারকে এক ধরনের প্রাধিকার ভিত্তিতে করা হয়েছে বলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে যে এটার সাথে যদি করা হতো তাহলে ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলোর অন্তত বাস্তবায়ন কিন্তু একটা ভালো হতো। রিকভারির ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা দেখেছি যে সমান নাই, বিভিন্ন ধরনের একটা অ্যাসিমেট্রি আছে রিকভারির ভিতরে। কেউ এটা ভালো করেছেন, পারহ্যাপস এটা এক ধরনের কে শেপ রিকভারির দিকে ইন্ডিকেট করে। ফলে সরকারের যে মেজার গুলো আছে এইগুলো তৈরি করার ক্ষেত্রে এক ধরনের আরো বিস্তারিত দৃষ্টিভঙ্গি এখানের ভিতরে লাগবে। এটা খুব গদমাতা একটা মোটা দাগের পদক্ষেপের ভিতরে হবে না। শুধুমাত্র মনিটারি ইনস্ট্রুমেন্টের ভিতরে উপরে ভিত্তি করে আসলে আমাদের পলিসি সাপোর্টটা কিন্তু যথেষ্ট কাজ করবে না। এই জন্য আমাদের যেই ফিসকাল স্পেসটা আছে, সেই ফিসকাল স্পেসটাকে আমাকে ব্যবহার করার সুযোগ আমাদের বুঝতে হবে। এটা ছোট, এটা খুব বড় ফিসকাল স্পেস আছে তা না, কিন্তু এখানে আমাদের যতটুকু আছে সেটাকে আমরা কিন্তু ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছি না। আমরা যেটা দেখছি যে লার্জ ইন্ডাস্ট্রিজ এর তুলনায় আমাদের কিন্তু যারা স্মল ইন্ডাস্ট্রিজ আছে তারা আগের থেকে অনেক খারাপ রিকভারি করছেন, ফলে তাদের দিকে মনোযোগটা বেশি হওয়া দরকার। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে নিঃসন্দেহে একটা আরেক দফা আমাদের স্টিমুলাস প্যাকেজ দরকার হবে আমাদের যদি টেকসই রিকভারি আমরা চাই। সেক্ষেত্রে আমাদের এইবারের যে অভিজ্ঞতাটা গত স্টিমুলাস প্যাকেজে ব্যবহারের ক্ষেত্রে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগানোটা জরুরি। এই স্টিমুলাস প্যাকেজগুলো অবশ্যই আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছেন তাদেরকে প্রাধিকার দিতে হবে এবং অনেক বেশি কর্মসংস্থানমুখী হতে হবে। একই সাথে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আগের স্টিমুলাস প্যাকেজে যদি আমরা শুধুমাত্র সময় বাড়াতে থাকি, এইটা আমাদের যেই লক্ষ্য সেটাকে পূরণ করতে পারবে না। গুরুত্বপূর্ণ হলো যে আমাদের জন্য যে আমাদের মধ্যমেয়াদী যেই বিভিন্ন রিফর্ম এজেন্ডাগুলো আছে, সেই এজেন্ডাগুলোকে যেন আমরা মনোযোগী নিই। এখন পর্যন্ত সেটার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা খুব বেশি বড় পরিবর্তন দেখিনি। আমাদের বাজেটারি ফ্রেমওয়ার্কের ভিতরে অবশ্যই একটা বড় দুর্বলতা রয়ে গেছে। এই দুর্বলতা থেকে বের হয়ে এসে একটা মিড কোর্স কারেকশন আমাদের লাগবে। আমাদের রিভাইজ বাজেটটা যেন খুব ভালোভাবে তৈরি করা হয়, বাস্তবসম্মত ভাবে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আরো সেটা হলো যে আমাদের যে ট্যাক্সের বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে, সাবসিডাইজ যে ক্রেডিট স্কিম গুলো দেওয়া হয়েছে, এগুলো কিভাবে ফেজ আউট হবে এইটার একটা মধ্যমেয়াদী পরিকল্পনা কিন্তু বা প্রক্ষেপণ কিন্তু উদ্যোক্তাদের দেওয়া উচিত সরকারের। কারণ তা না হলে আমরা এই পরিস্থিতি কিভাবে বের হয়ে আসবো এই জায়গাটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না। সর্বশেষ আমি যেটা আমরা বলছি সেটা হলো যে একটা কমার্শিয়াল ব্যাংকের যারা দুর্বল অবস্থানে আছেন তাদেরকে উপরে ভিত্তি করে কিন্তু আমরা কোনো ধরনের প্যাকেজ চালাতে পারবো না। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আরো বেশি বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে এই ধরনের জায়গাগুলোকে আমরা আরেকটু সংহত করতে পারি। এবং এক্ষেত্রে আমাদের যে বাণিজ্যিক ব্যাংক আছে তার বাইরেও যেন যেই এমএফআই গুলো আছে আমাদের মাইক্রো ক্রেডিট যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন গুলোকে কাজে লাগানোটা জরুরি। সর্বোপরি আমরা নিঃসন্দেহে ইজ অফ ডুইং বিজনেসের জায়গাগুলোকে আরো একটু শক্তিশালী করার কথা ভাববো, কারণ যখন রিকভারি ফেজটার ভিতরে যে আমরা যাব, আমরা যেন আরো বেশি দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি, সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে আমাদের দ্রুত রিকভারির জন্য। এবং একই সাথে বাংলাদেশে একটা ডুয়াল গ্রাজুয়েশন হচ্ছে, হয়তো 1-2 সপ্তাহ ভেতরেই আমরা এটার একটা ভালো নিউজ আমরা শুনতে পাবো। তো সেই জিনিসটাকে বিবেচনায় রেখে, আমাদের এলডিসি গ্রাজুয়েশনকে বিবেচনায় রেখে আমাদের যেই নিগোশিয়েটিং ক্যাপাসিটি বাণিজ্যের ক্ষেত্রে সেইটা বাড়ানোটা দরকার। সর্বোপরি আমরা মনে করি যে
ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হয়েছে, এটা একটা অত্যন্ত ইতিবাচক পরিস্থিতি। এই জাতীয় পর্যায়ে আমরা কত ভালোভাবে এটাকে আমরা ব্যবহার করলাম, এটা আমাদের যে দেশের অর্থনীতির ভিতরে যে কনফিডেন্স আছে এইটা তৈরিতে সাহায্য করবে। ফলে সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হবে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার কতখানি দ্রুত, কতখানি এটা বিস্তারিত ভাবে এবং এটা টেকসই ভাবে হবে সেইটা ভাবার ক্ষেত্রে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ তৌফিক, অত্যন্ত সুন্দরভাবে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরার জন্য। আমাদের এই যে উপস্থাপনাটিতে বেশ কয়েকটি খাত আমরা উল্লেখ করেছি, কিন্তু আসলে এই খাতগুলোই আমাদের অর্থনীতির মূল খাত এবং অর্থনীতির সামগ্রিক একটি চিত্র তুলে ধরার জন্য, চিত্র পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি ভাবে সামগ্রিক একটি চিত্রই তুলে ধরেছে। আমি এখন আপনাদের সামনে খুলে দেব, আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করবেন আপনাদের পরিচয় দিয়ে এবং আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভেও যাচ্ছে, সেখানেও শ্রোতা দর্শকরা প্রশ্ন রাখতে পারেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের মাইক আনমিউট করে নেবেন। কারো কোনো কি প্রশ্ন নাই মনে হচ্ছে যে? বলুন বলুন বলুন, কে অর্জন বলতে চাচ্ছে? কে? আচ্ছা, বলো। কার গলা যেন শুনতে পাচ্ছিলাম, বলুন। ফেসবুকে কোনো প্রশ্ন আসছে ফাহমিদা? না, আমি ফেসবুকে কোনো প্রশ্ন দেখছি না। এখানে দেখতে পাচ্ছি অনেক আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, জাহিদ আছেন, মোহনা টিভি, তারপরে রূপা, টিটু, খুশি টিভির। জি হ্যাঁ, আমাদের হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে যদি না থাকে, হ্যাঁ না থাকে। আচ্ছা, বলো। জি জি, মজেম ভাই, আসসালামু আলাইকুম। আমি শাহানি বলছি, গোলাম শাহানি, বাংলাদেশ নিউজ থেকে। জি জি, বলো। আচ্ছা জি, তো আজকে যেটা আমরা শুনলাম, বাংলাদেশ তরমিনে আপনারা ভালো একটা প্রদর্শন করেছেন। তো এখন যেটা হলো যে এই করোনা এবং প্যান্ডামিক পিরিয়ডে তো আপনার ব্যবসায়ীদের মানে ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবাই জানি। তো এটা উত্তরণের সরকার প্রণোদনা দিয়েছে, যেটা আপনারা বিভিন্ন সময় পয়েন্ট আউট করেছেন যে হয়তো এর সুষম বা প্রপার ইউটিলাইজেশনটা হয়নি। এর পাশাপাশি যেটা হলো যে সম্প্রতি আমরা দেখলাম যে লোন রিপেমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের একটু মানে বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসি যেটা আছে, তো ব্যবসায়ীরা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন যে এই লোন রিপেমেন্ট একটু এটার ব্যাপারে সময়টা তারা চাচ্ছেন। হ্যাঁ, এটা এটা তো এখন এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পলিসি লেভেলেও মানে খুব স্ট্রিক্ট আছে। তো সেক্ষেত্রে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের উদ্বেগ আছে যে এইটাতে যে না করা গেলে ব্যবসায়ীরা হয়তো অনেক আরো সমস্যার সম্মুখীন হবেন। সেখানে জব কার্ড হয়তো আরো হয়ে যাবে, অনেক 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 ব্যবসা প্রতিষ্ঠান হয়তো বন্ধ বা এরকম ক্ষতিগ্রস্ত হবে। এতে আনএমপ্লয়মেন্টের রিস্ক থাকে। তো এই বিষয়ে আপনাদের কি পরামর্শ বা মতামত, সরকারের ব্যাপারে পরামর্শ? আর কোনো প্রশ্ন থাকলে কয়েকটা আমরা একসাথে নিব। জি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন জাহিদ। ও আচ্ছা, কে বলছেন বলেন? হ্যাঁ, টিটু নাকি জাহিদ, কে বলছেন? হ্যাঁ, জাহিদ বলছিল, আমি টিটু বলছিলাম। আপা, আমারও একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে কে শেপ রিকভারির কথা বলছেন, এই কে শেপ রিকভারিটা একটু এক্সপ্লেন করলে, মানে কোন সেক্টর গুলো উপরের দিকে এবং কোন সেক্টর গুলো নিচের দিকে যাচ্ছে, সেটা একটু এক্সপ্লেন করলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, জাহিদ বলেন। হ্যাঁ,
আমি আনমিউট করতে পারতেছিলাম না, করতে পারলাম আর কি এখন। আমার যে প্রশ্নটা এটা হলো যে এখানে বলা হয়েছে যে 76.8% হলো এডিপি, এটা হলো ইমপ্লিমেন্ট করা যাবে। এই বিষয়টা কি মানে বর্তমান যে ইমপ্লিমেন্টেশনের ট্রেন্ড আছে এটা অ্যানালাইসিস করে বলা হয়েছে কিনা, এটা হলো এক নাম্বার। আর একটা বিষয় হলো যে এই যে আমাদের অপারেটিং এবং ডেভেলপমেন্ট দুই খাতেই হলো ব্যয়টা কম হচ্ছে। তো এই ব্যয়টা কম হওয়াটা আসলে কিভাবে ইকোনমিক রিকভারিতে ইম্প্যাক্ট করে, মানে ইনভার্স ইম্প্যাক্ট, এইটা যদি আরেকটু ডিটেল বললে মনে হয় ভালো হতো আর কি, বুঝতে পারতাম বিষয়টা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মনে হয় এই কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আগাই। মুস্তাফিজ ভাই আপনার কাছে যাচ্ছি, তারপরে আপনি ব্যাংকেরটা একটু বলেন তারপরে। আচ্ছা, ব্যাংকেরটা যে আমরা উপস্থাপনাতেও দেখলাম যে দেখেন সারা বছরই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই যে লোন ক্লাসিফিকেশনের উপরে এবং লোন ডিফল্ট হবে না এরকম একটি মনিটরিয়াম তারা দিয়ে রেখেছিলেন, এবং যার ফলে আমরা দেখছি যে এই রেশিওটা একটু সামান্য কমেছে, এবং সেটা খুবই মানে এটাই স্বাভাবিক যেহেতু আমরা এটার উপরে একটা মনিটরিয়াম দেওয়া ছিল। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতটি কিন্তু এখন একটি দুর্বল অবস্থায় রয়েছে, এই কারণে যে এখানে যে লোন ডিফল্ট এটা কিন্তু অনেক বেশি, এটা প্রায় 3 লক্ষ ডিফল্টার এখানে বাংলাদেশে আছে, এটা মাননীয় অর্থমন্ত্রী এক সময় ইসের মধ্যে মহান জাতীয় সংসদেই বলেছিলেন। তো সেই অবস্থার মধ্যে এখন যখন স্টিমুলাস প্যাকেজের ঋণটা দেওয়া হলো, তখনও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এটার যে উপরে যে মনিটরিয়াম দিয়ে রেখেছিলেন সেটা কিন্তু সেই সময়ের জন্য ভালো ছিল। কিন্তু আপনি যখন চলতি ঋণ যেটা থাকে সেই চলতি ঋণটা কিন্তু পেরিনিয়াল ভাবে এটার চলতি ঋণ থাকতে পারে না, কারণ ব্যাংকগুলোকে কিন্তু তাদের যে ডেট সার্ভিস সেগুলি করতে হবে, এবং চলতি ঋণের যেই নিয়ম হচ্ছে যে এই সার্ভিসিং যেটা যদি না হয়, অর্থাৎ চলতি ঋণটাকে মেয়াদি ঋণে নেওয়ার সুবিধাটা হচ্ছে যে ব্যাংকগুলোকে কিন্তু তার অন্যান্য ক্লায়েন্টদেরকে ঋণ দিতে হয়, তার নিজের কস্ট, অপারেটিং কস্ট, নিজের ইত্যাদি মানে বিভিন্ন খরচপাতি মেটানোর পরে তার কিন্তু নিজের ব্যবসাও চালিয়ে রাখতে হয়। এবং এই যে প্রণোদনা প্যাকেজটি দেওয়া হলো যেটার কিনা 80% কিন্তু লিকুইডিটি সাপোর্ট, যদিও এই লিকুইডিটি সাপোর্টটা সরকার এবং বাংলাদেশ ব্যাংক তৈরি করে দিয়েছে ব্যাংকগুলোকে, কিন্তু আলটিমেট দায়িত্বটা কিন্তু ব্যাংকগুলোর উপরে, ব্যাংকগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা ফেরত দিতে হবে, মাথা ব্যথাটা কিন্তু ব্যাংকগুলোরই। এবং সেজন্য অনেক ব্যাংকই কিন্তু বলছে যে তারা এখন এই যে মনিটরিয়ামটা এটা তুলে দেওয়া উচিত, এবং এই ক্রমান্বয়ে এই ওয়ার্কিং ক্যাপিটালটা টার্ম লোনে পরিণত করা উচিত, মানে চলতি ঋণটাকে মেয়াদি ঋণ করতে হবে, এবং যাতে নিয়মিতভাবে ইনস্টলমেন্টটা ফেরত দিতে পারে, ব্যাংকের কাছে যায়, এবং ব্যাংকগুলো যাতে কিনা তার অন্যান্য কাজগুলো করতে পারে। এবং একটা নিয়ম হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল, একটা নিয়ম হচ্ছে যে এখন আমরা যেহেতু তথ্য আমাদের কাছে নাই, আমরা জানি না যে আসলে কতজন এই নতুন করে ঋণ নিতে, যে স্টিমুলাস প্যাকেজের অধীনে ঋণ নিয়ে তারা কতখানি ডিফল্টার হলো কিনা, কারণ যেহেতু আমাদের দেশে একটি সংস্কৃতি রয়েছে উইলফুল ডিফল্টার হওয়ার জন্য, তো এই সুযোগ আরো কতজন এরকম ঋণ নিয়ে ঋণ ফেরত দেয়নি কিংবা দেওয়ার কোনো আগ্রহ থাকবে না সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের একটা নিয়মই হচ্ছে যে সামেশন অফ ক্রেডিট মাস্ট বি হায়ার দেন দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ডেবিট, অর্থাৎ কিনা যে সব ঋণের একটা যোগফল অবশ্যই যে মূল যে মোট ঋণটা দেওয়া হলো সেটার চেয়ে বেশি, অর্থাৎ মানে টোটাল ক্রেডিট যেটা সেটা কিন্তু হাইয়েস্ট ডেবিট একটা কোনো অ্যাকাউন্টে সেটার চেয়ে বেশি হতে হবে। এই যে একটা ফর্মুলা, এইটার যদি ব্যাংকগুলো মেনটেন না করতে পারে তাহলে কিন্তু ব্যাংকগুলোর জন্য একটা বোঝা হয়ে যায়। এবং তারপরে এখন বলতে পারেন যে লিকুইডিটি কোনো সমস্যা না ব্যাংকগুলোর জন্য, সুতরাং এটা অনেকের জন্য কিন্তু ঋণ নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেখানে এটি আবার অর্থনৈতিক পুনরুদ্ধারের সাথে জড়িত রয়েছে। কিন্তু একটা জিনিস যে লিকুইডিটি থাকলেই যে
সমস্যা না, কিন্তু বাংলাদেশ ব্যাংকগুলোর মধ্যে কিন্তু ব্যাংকগুলোকে কিন্তু ব্যাড ডেট একটা প্রভিশনও করে রাখতে হবে। সুতরাং এইটা এই যে একটা দাবি উঠেছে যে ওয়ার্কিং ক্যাপিটাল গুলোকে আরো এটাকে দীর্ঘায়িত করা, এটা আমাদের কাছে ব্যাংকগুলোর স্বাস্থ্যের প্রেক্ষিতে এবং সামনের দিনে ব্যাংকগুলোর উপরে কি ধরনের প্রভাব পড়বে সেই প্রেক্ষিতে এটা খুব একটা যুক্তিযুক্ত না। হ্যাঁ, তবে একটি বিষয় হচ্ছে যে কেস বাই কেসেও হতে পারে, যারা একেবারেই ক্ষুদ্র, যারা একেবারেই ছোট, যারা এবং অনেকেই যারা এই প্রণোদনার সুবিধাটা নিতে পারে নাই, তাদের ক্ষেত্রে হতে পারে নিয়মটা, কিন্তু সবার ক্ষেত্রে একই ধরনের যে এই ওয়ার্কিং ক্যাপিটালটা মাসের পর মাস চলতে থাকবে, সেটা কিন্তু আসলে ব্যাংকের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ব্যাংকগুলোর দুর্বলতায় এটাকে আরো বাড়াবে, ব্যাংকগুলোকে আরো দুর্বল করে দিবে। এটি হচ্ছে আমাদের অবস্থান। আচ্ছা, আমি পরের গুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমটা তো ফাহমিদা খুব সুন্দরভাবেই বলেছেন, এবং আমরা কিন্তু যখন নাকি প্রণোদনা প্যাকেজগুলি দেয়া হয় তখনই কিন্তু আমরা বলেছিলাম যে প্রণোদনা প্যাকেজ খুবই ব্যাংক নির্ভর হয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের মাধ্যমেই কিন্তু সহায়তা করা হয়েছে। যে আমি যদি ওয়ার্কারদেরকে ডাইরেক্ট ট্রান্সফার করি তাহলে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের যে নিড প্রতিষ্ঠানগুলি সেগুলো কিন্তু টু দ্যাট এক্সটেন্ট কমে যায়, এবং সেভাবে উদ্যোক্তাদেরও সহায়তা হয়। আমরা কিন্তু গিয়েছি হলো সাবসিডাইজ ক্রেডিটের মাধ্যমে, এবং ব্যাংকিং সেক্টরের উপরেই একটা বড় ধরনের চাপের সৃষ্টি হয়েছে। সুতরাং এইখানে ব্যাংকগুলি যাতে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আরো দুর্বল হয়ে না বেরিয়ে আসে, সেই দিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এবং যেটা নাকি আমাদের প্রতিবেদনে এসেছে এবং ডক্টর ফাহমিদাও বললেন যে কারা পেলেন, ডিফল্টাররা কতটুকু পেলেন, কারা কিভাবে রিপেমেন্ট করার চিন্তা ভাবনা করছেন, সত্যিকারে যারা প্রয়োজন তারা কতটুকু পেলেন, এই যে ডেটাবেস তথ্য, এটা জানা থাকলে কিন্তু সিদ্ধান্ত নিতে আরো সহজ হতো। যে শেপের কথা বলা হচ্ছে, যে কে শেপড, যেটা তৌফিক প্রতিবেদনে বললেন, এটার পুঁথিগত যে এটার সংজ্ঞা, সেটা হলো যে যে রিকভারিটা এমন ভাবে হয় যে বিভিন্ন সেক্টর তার রিকভারিটা বিভিন্ন রকম হয়। কোন কোন সেক্টর রিকভারি করতে পারে না, আবার কোন কোন সেক্টর হয়তো এই রিসেশন থেকে বা খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসে। সুতরাং মিশ্র প্রবণতা যেসব অর্থনীতিতে থাকে সেখানেই কিন্তু কে টাইপের রিকভারির কথা বলা হয়ে থাকে। তা আমাদের যে প্রতিবেদনটা আমরা দিলাম সেখানে কিন্তু আমরা যেটা বলেছি যে 4 ধরনের প্রবণতা আমরা কিন্তু খেয়াল করেছি। কিছু কিছু জায়গায়, যেমন আমরা যদি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস এর কথা বলি, বাজেটের সারপ্লাসের কথা যদি বলি, সামষ্টিক অর্থনৈতিক যে আমাদের স্টেবিলিটি, সেটার কথা আমরা যদি বলি, আমাদের এক্সচেঞ্জ রেট, আমাদের ইনফ্লেশন অবস্থা, সেগুলোর কথা যদি বলি, ডোমেস্টিক মার্কেটের ডিমান্ডের কথা যদি বলি, রেমিটেন্সের যেটা ইতিবাচক ফলাফল, এগুলোতে আমরা দেখি একটা ধরনের প্রবণতা যেটা ইতিবাচক। দ্বিতীয় প্রবণতা যেটা, সেটা হলো যে এই ইতিবাচকতার ভেতরে কিছু চিন্তার কারণ আছে। এই যে কয়টার বললাম, যেমন ব্যালেন্স অফ পেমেন্টস এরটা আমাদের ভালো, শক্তিশালী হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস, প্রথম 7 মাসে $6 বিলিয়ন মতো ইতিবাচক আছে। কিন্তু এটার পেছনে বড় কারণ যেটা, সেটা আবার দুশ্চিন্তার, যে আমাদের ইম্পোর্টের যে কম হয়েছে সেটা কিন্তু আমাদের এক্সপোর্টের 1% কমেছে, ইম্পোর্ট কমেছে হলো 8%। তো সেরকম যখন হয় তো তখন কিন্তু আমার ব্যালেন্স অফ পেমেন্টসটা হয়তো পজিশনটা, আমার ট্রেড ব্যালেন্স আমার এটা হয়তো আমার ভালো অবস্থায় যায়, আমার ওভারঅল ব্যালেন্স ভালো অবস্থায় যায়, কিন্তু এটা অর্থনীতির একটা দুর্বলতা এটা প্রকাশ করে যে ইম্পোর্ট অনেক কমে গেছে, সেই জন্যই আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস অবস্থা ভালো। কিন্তু ইম্পোর্ট কমার অর্থ হলো, এবং আমাদের যে কাঠামো আমরা দিয়েছি আমাদের ওই সেকশনে, যে সেখানে আমাদের ইন্টারমিডিয়েট ইনপুট যেগুলো আছে সেটার ইম্পোর্ট কমে গেছে, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ এর ইম্পোর্ট কমে গেছে। তো এটার কারণে ইম্পোর্ট পেমেন্টস কম হয়েছে, তার ফলে আমাদের ব্যালেন্স ভালো। কিন্তু এটা তো আমাদের স্থানীয় যে ডিমান্ড, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এবং আমার আমদানি প্রতিস্থাপক যে শিল্প,
এটার যে ডিমান্ড যে কমে গেছে তারই কিন্তু প্রতিফলন। সুতরাং এই ইতিবাচকতার ভেতরে একটা নেতিবাচকতা আছে, এটা হলো দ্বিতীয় প্রবণতা আমি বলি। তাহলে একটা হলো ইতিবাচক কিছু প্রবণতা, দ্বিতীয় হলো যে ইতিবাচক প্রবণতার ভেতরে কিছু কিছু প্রবণতা আছে যেটার কার্যকারণ আবার অস্বস্তিদায়ক। তৃতীয় যেটা সেটা হলো যে নেতিবাচক প্রবণতা, এবং নেতিবাচক প্রবণতায় আমরা বেশ কিছু জায়গায় বলেছি আমাদের সেখানে আমাদের সরকারের যে ব্যয় সে ব্যয় কমে গেছে। আমরা দেখেছি যে এক্সপোর্ট নেতিবাচক অবস্থায় আছে, এবং আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট অফটেক যেটা আছে সেই অফটেক কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের যেটা 14% মতো ম্যাক্সিমাম টার্গেট দিয়ে রাখা হয়েছিল, তার ফলে আমরা দেখছি যে সেখানে দেখা যাচ্ছে মাত্র 8% ক্রেডিট আপটেক হয়েছে, এবং এক্সেস লিকুইডিটি যেটা আমাদের যে চাহিদা কম হয়েছে সেই কারণে এক্সেস লিকুইডিটি, এগুলো হলো নেতিবাচক প্রবণতা। আর চতুর্থ যেটা সেটা হলো যে ভবিষ্যতের জন্য কিছু কিছু যে প্রবণতা, সেই প্রবণতাগুলি আমাদের জন্য অস্বস্তিদায়ক অবভিয়াসলি। যেমন হলো যে আমাদের ডিমান্ড যেটা আগামীতে আমাদের আসবে সেটা অনেকটাই নির্ভর করবে যে আমাদের ঋণ যেটা নেওয়া হয়েছে সেটা আমাদের অর্থনীতিতে সেটা কতটুকু ব্যবহার করা হচ্ছে, সরকার যেসব বিনিয়োগ করছে সেই বিনিয়োগগুলো অর্থনীতিতে কিরকম ভাবে আসছে। তো এই জায়গাগুলোতেও আমরা দেখছি যেটা নাকি পরের কোশ্চেনে জাহিদ করেছিল যে এই যে এডিপি ইমপ্লিমেন্টেশন 76% মতো হয়তো হবে, এবং সেখানে আমাদের অপারেটিং এবং আমাদের এডিপি দুটাই উন্নয়নমূলক যেগুলো সেগুলো আমরা দেখলাম যে কমে যাচ্ছে। তো সেটা কিন্তু অর্থনীতিতে এই রিকভারির ক্ষেত্রে, টেকসই রিকভারির ক্ষেত্রে একটা আগামীতে এটার একটা বড় নেতিবাচক প্রভাব হবে। কিভাবে হবে? এক যেটা সেটা হলো যে এই যেটা হলো যে সরকারের এই বিনিয়োগ, এটা কিন্তু যখন নাকি এই ধরনের কোভিড হয় তখন ব্যক্তিখাত যে নাকি প্রফিটের জন্য আসে তার বিনিয়োগের যে প্রবণতা এটা কমে যায়, কিন্তু সরকার সেখানে আসে। এটাই কেন্দ্রীয় অর্থনীতি যে এগ্রিগেট ডিমান্ড ক্রিয়েট করার জন্য সরকার তখন বিনিয়োগ বেশি করে। তো সেই বিনিয়োগটা যদি হয় তখন অর্থনীতিতে এটার ফলে আবার নতুন মানি ইনজেকশন হয়, নতুন চাহিদা সৃষ্টি হয়, এটা হলো একটা, এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়। দ্বিতীয় যেটা সেটা হলো যে ওই বিনিয়োগটা আবার ব্যক্তিখাতের বিনিয়োগকে আকর্ষণ করে। সুতরাং সেই বিনিয়োগ যখন কমে যায়, এডিপির যখন বিনিয়োগ কমে যায় তখন কিন্তু ব্যক্তি খাতের যে বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চাচ্ছি সেটাও কিন্তু আমাদের সেখানেও আবার একটা নেতিবাচক প্রভাব পড়ে। সুতরাং সামনের দিকে যাওয়ার ক্ষেত্রেও কিছু কিছু আমরা দেখছি যে প্রবণতাগুলি একটু কিছুটা অশনি সংকেত আমাদের দিচ্ছে। আমাদের মেজর যেটা আমাদের এখন চেষ্টা করতে হবে সেটা হলো যে ডোমেস্টিক ডিমান্ডকে কিভাবে আমরা স্টিমুলেট করতে পারি। বাইরে খুব বড় ধরনের উল্লম্ফন রপ্তানিতে আমরা দেখি না। আমাদের 21% এই বছরে একটা টার্গেট করা হয়েছিল, আমাদের 7 মাসে হলো -1%। তো বাকি 5 মাসে তাহলে 60% গ্রোথ করতে হবে ওই টার্গেটিং, তাহলে হবে না। এবং প্রি কোভিড লেভেল যেটা $40.5 বিলিয়ন সেটারও আমরা ধারে কাছে আসতে পারবো না। তাহলে আমাদের স্থানীয় যে আমাদের চাহিদা এটাকে কিভাবে আমরা আরো স্টিমুলেট করতে পারি, চাঙ্গা করতে পারি। এবং সেই দিক থেকে এতদিন পর্যন্ত কিন্তু আমাদের রেমিটেন্সও একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে, কিন্তু হাই রেমিটেন্স গ্রোথ যেটা আমরা প্রায় 38% মতো হয়েছে এই ফিসকাল ইয়ারে, এটার উপরে আরো এ ধরনের গ্রোথ কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। উঁচু স্তরের গ্রোথের উপরে উঁচু স্তরের গ্রোথ, তো সেই জায়গাটাতেই আমাদের স্থানীয় চাহিদাকে কিভাবে আমরা আরো বেশি বাড়াতে পারি, প্রণোদিত করতে পারি, সেখানেই সরকারের ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে যে সরকার এডিপি বাস্তবায়নের এটাকে রাশ টেনে ধরে রাখতে চাচ্ছেন যাতে করে তাদের বাজেটের উপরে চাপ না পড়ে, আমরা মনে করি যে সেই জায়গাটাতে হয়তো পরিবর্তন দরকার হলে সেকেন্ড রাউন্ড অফ স্টিমুলাস প্যাকেজের কথা কিন্তু আমরা পরামর্শ দিয়েছি। এই সেকেন্ড রাউন্ড অফ স্টিমুলাস প্যাকেজে তো সরকারের টাকা যাবে, পাবলিক এক্সপেন্ডিচার বাড়াতে হবে, এবং সেটার ফলে আমার বাজেট ডেফিসিটের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু আমরা বলেছি
যে এই সময় 6-6.5% মতো যদি বাজেট ডেফিসিট যায় জিডিপির সমপরিমাণ, তাতেও আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো সুতরাং সেই জায়গাটাতে আমরা যদি সেকেন্ড রাউন্ড অফ স্টিমুলাস প্যাকেজ দেই, তাহলে আমরা বলেছি যে এটা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ভিত্তিতে দিতে হবে, এটা ব্যাংক নির্ভর না করে অন্যান্য যেসব টুলস আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে, পাবলিক যেসব মেইনটেনেন্স ওয়ার্ক আছে এইসব জায়গায় দিতে হবে, শ্রমঘন বিভিন্ন জায়গাগুলোতে। আমরা মনে করি যে দ্বিতীয় রাউন্ডের স্টিমুলাস প্যাকেজ এটা টার্গেট এবং এটার যে প্রসেস দুটোই হয়তো পরিবর্তনের প্রয়োজন পড়বে। সুতরাং যদি আমরা কে শেপের কথা বলছিলাম, সেখানে কে শেপের যে প্রবণতাগুলি ভালো সেগুলোকে কিভাবে শক্তিশালী করা, যে প্রবণতা ভালোর ভেতরে আবার দুশ্চিন্তার কারণ সেগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, এবং যেগুলো নাকি সামনের দিকে আমাদের ইতিবাচক প্রবণতা ছাড়া নেতিবাচক যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, এভাবে যদি আমরা আমাদের পলিসি রেসপন্স গুলো সাজাই, তাহলে হয়তো আমরা কে শেপ থেকে এটাকে একটা টেকসই রিকভারিতে আমরা নিয়ে যেতে পারবো। আমার শেষ কথা যেটা, সেটা হলো যে বাংলাদেশের অনেক ইতিবাচক দিক আছে, অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। ভ্যাকসিনেশন প্রোগ্রামটাও, যেটা তৌফিক লাস্টে বলেছিল, যে এটাও আমাদের বেশ ভালোভাবে আমরা এটা শুরু করেছি। সুতরাং অন্য অনেক দেশের তুলনায় আমরা আমি বলবো তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছি আমাদের টেকসই এই কে শেপ থেকে টেকসই রিকভারিতে যাওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার নাম সাদরুল হাসান, আমি সংবাদ সংস্থা ইউএনবিতে কাজ করি। তো আমার প্রশ্নটা হচ্ছে একটু রেলেভেন্ট আবার ইররেলেভেন্টও। সেটা হচ্ছে যে আমরা রেমিটেন্স ইনফ্লো নিয়ে অনেক কথা বলি এবং ইনফ্লোতে আমাদের 38% গ্রোথ হয়েছে, কিন্তু আউটফ্লোটা কি হয় এই তথ্যটা আসলে অ্যাকুরেটলি কোথাও থেকেই পাওয়া যায় না। এবং বাংলাদেশ ব্যাংকের একটা প্রবণতা হচ্ছে এটা চাপিয়ে রাখা, যতবারই চাওয়া হয়েছে তারা আসলে এটা দিতে চায় না। এবং এরকম একটা কথা আছে যে প্রায় এখানে 6-7 লক্ষ বিদেশি ইন্ডিয়ান আর ওয়ার্কিং হিয়ার ইন বাংলাদেশ। হ্যাঁ, তো এই খাতটা সম্পর্কে কখনোই কোনো আপনাদের তরফ থেকেও খুব একটা আলোচনা হয় না। এইটাতে কি করণীয় আছে এবং আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে আমাদের রেমিটেন্স আউটফ্লোটা কত হয়? কারণ ইন্ডিয়ান পত্রপত্রিকাতে এরকম নিউজ হয়েছে যে বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়ান রেমিটেন্স ইনফ্লো, এবং সেক্ষেত্রে $6 থেকে $7 বিলিয়ন প্রতি বছর চলে যায়। আপনাদের এটা নিয়ে কোনো তথ্য আছে কিনা, গবেষণা আছে কিনা, এবং সরকারের এক্ষেত্রে করণীয় কি থাকতে পারে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে? ধন্যবাদ। আমার নাম শেখ আব্দুল্লাহ, আমি সমকাল পত্রিকার রিপোর্টার। হ্যাঁ, বলো। আমি স্যার আপনাদের কাছ থেকে বুঝতে যাচ্ছি যে আপনারা বলছেন যে সরকারের ব্যয় বাড়াতে হবে, আবার সরকারের রাজস্ব আহরণ ঠিক মতো হচ্ছে না। তাহলে সরকার যে অতিরিক্ত ব্যয় করবে, এই ব্যয়ের জন্য কি আপনারা সরকারকে ঋণ করার পরামর্শ দিচ্ছেন? যদি সেটা হয় তাহলে সেই ঋণ সরকার কি অভ্যন্তরীণ উৎস থেকে করবে না বৈদেশিক উৎস থেকে করবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জসিম বলছিলাম, নিউ এজ পত্রিকা থেকে বলছিলাম। মোস্তাফিজ স্যার একটু বলেছেন, তারপর আমি আরেকটু ইয়ে হতে চাই আর কি। সেটা হচ্ছে যে আপনারা বলেছেন যে প্রথম 6 মাসে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বজায় ছিল। তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বজায় থাকা, এটা তো নরমালি একটা আমরা সবসময় এটা একটা ভালো দিক হিসাবে দেখি। কিন্তু এই অবস্থায় আপনারা যে ইন্ডিকেটর গুলো বলেছেন যে সারপ্লাস বাজেট বা ব্যালেন্স অফ পেমেন্ট, এইগুলা, তো এই পরিস্থিতিতে তো এই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বজায় থাকাটা কতটুকু ভালো, ইতিবাচক, সেটা, এবং আগামী 6 মাসে পরিস্থিতি কেমন থাকবে এ বিষয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ। এর সাথে আমি দুটো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি একসাথে করে, তারপরে সেটা মুস্তাফিজ ভাইয়ের কাছে এসেছে। দুটো প্রশ্ন একই বিষয়ের উপরে, সেটা হচ্ছে মূল্যস্ফীতির উপরে। একজন মোতাসিম মাসুদ বলেছেন যে আমরা গত কয়েক মাস ধরে দেখলাম নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী, অথচ বিবিএস বলছে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমেছে। এটা কিভাবে সম্ভব? উনি মানব জমিন থেকে। এটার সাথে আরেকটি বিষয় হচ্ছে, আরেকজন প্রশ্ন করেছেন প্রতীক বর্ধন,
প্রণোদনার কারণে অনেক দেশেই মূল্যস্ফীতি বাড়ছে। বাংলাদেশেও এখন নগদ টাকার প্রবাহ বাড়তির দিকে, মূল্যস্ফীতি ও সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে প্রণোদনা দরকার, ভারসাম্য কিভাবে রক্ষিত হবে? তো এই দুটো প্রশ্ন, এবং আগে ৩ জন করেছেন, আমার মনে হয় এই মিলে আম বলেন এটা মুস্তাফিজ ভাই, মোয়াজ্জেম, তৌফিক। মোয়াজ্জেম, তুমি কোনোটা বলবেন? উত্তর দিলে মোয়াজ্জেম বলো, আপনি তারপরে আমি বলি, বা না আমি মুস্তাফিজ, দেখো। আমার সাথে সম্পর্কিত না, আপনি দেন মুস্তাফিজ। না, একটা যেটা আমার মনে হয় সদরুল বলেছিলেন, সেটা হলো যে রেমিটেন্সের ইনফ্লো অ্যান্ড আউটফ্লো 38% আমরা ইনফ্লোর কথা বলছি, আউটফ্লো। আমি দুভাবে বলি। একটা যেটা, সেটা হলো যে আমরা কিন্তু আমাদের প্রতিবেদনে এই যে 38% গ্রোথ হয়েছে, এটার সাথে আরেকটা কথা বলেছি, যেটা সদরুল সাধারণত আমরা আলাপ করি না। সেটা হলো যে রেমিটেন্স ফ্লোর ভেতরে নেট ফ্লো, যেটা আর কি একটা হিসাব করা। যে আমরা তো বলি যে এই যে আমাদের 38% গ্রোথ হয়েছে এবং এত বিলিয়ন ডলার আমাদের এসেছে, কিন্তু আবার এই যে এই প্রতিজন যাওয়ার জন্য বিবিএস যে সর্বসম্প্রতি যে সার্ভেটা করেছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 4,17,000 টাকা গড়ে এই প্রত্যেকের খরচ করতে হচ্ছে। আমি হিসাব করে দেখলাম যে এটা আমাদের প্রতি বছর যে টাকাটা আসছে তার প্রায় 24% সমান। তাহলে হাউস হোল্ড লেভেলে আসলে যে টাকাটা আসছে, সেটাকে যদি আমি নেট করি, তাহলে কিন্তু আমাদের একটা বড় অঙ্কের টাকা কিন্তু হাউস হোল্ড লেভেলে আবার ব্যয় করতে হচ্ছে যারা নাকি যাচ্ছে। তো এই জিনিসটা একটু আমাদের, এই যে আমরা যে সবসময় বলি কস্ট অফ মাইগ্রেশন, এটা কিন্তু বিবিএস এর সার্ভে থেকে একটু স্পষ্ট বেরিয়ে এসেছে। মানে প্রায় $5,000 পার পার্সন, যেটা নাকি ওনারা যখন কাজে যাবেন তার গড় যে ওনার মাসিক আয় 17 মাসের মাসিক আয়। আর যদি এটা যদি ক্রেডিট নিয়ে করতে হয়, ইন্টারেস্ট গণবে, আপনি অবস্থা দেখেন যে হাউস হোল্ডের জন্য নেট আয় আসলে কত হয়। সো আমাদের এইটাকে, এই যে কস্ট অফ সেন্ডিং, এটার সাথে আপনার কোশ্চেনটাও কিছুটা জড়িত, তারপরে আমি অন্যটাতে আসছি। সেটা হলো যে এই যে টাকাটা ওনারা যে ব্যয় করেন, এই টাকারও একটা অংশ কিন্তু চলে যায় বাইরে। যারা নাকি ওখান থেকে এদেরকে নিচ্ছেন, তাদের কাছে হুন্ডির মাধ্যমে যায়, বাংলাদেশ ব্যাংকের থ্রুতে তো আর এগুলো যেতে পারে না। সো ওইখানেও কিন্তু একটা আউটফ্লো হচ্ছে। সো রেমিটেন্সের সাথে একটা আউটফ্লো আছে, এটা একটা হিসাব আমাদের করতে হবে। এক, দুই নাম্বার যেটা, সেটা হলো যে আপনি যেটার উপরে স্ট্রেস করেছেন যে অনেকে বাইরে থেকে আমাদের এখানে আছে এবং তারা যে টাকাটা নিয়ে যাচ্ছেন এখানে কাজ করে, সেইটা। সো আমি এই 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 যে আউটফ্লোটাকে দুই ভাবে দেখি। একটা হলো রেমিটেন্স ইনফ্লোর সাথে মাইগ্রেন্ট ওয়ার্কার, ওইটার সাথে একটা আউটফ্লো হয়। আর দ্বিতীয় হলো যারা এখানে কাজ করছেন তারা একটা আউটফ্লো করেন। এখন দুটারই আমাদের কাছে কিন্তু মানে তথ্য, এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তো যাই হলো কেবলমাত্র যারা নাকি বিডার পারমিশন নিয়ে আমাদের এখানে আছেন, তাদের বেতনটাই তারা কিভাবে পাঠাবেন, এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা হয়। এটা প্রকৃত এটা থেকে খুব কম। আর ইন্ডিয়ার যেটা আপনি বলেছিলেন দ্য হিন্দুতে বের হয়েছিল, এগুলাও কোনো রেগুলার কোনো ডাটাও তাদের কাছে নাই। ওই এক বছর $4 বিলিয়ন দেখলাম, আরেক বছরে লিখেছে কয়শো মিলিয়ন মাত্র। সো এইগুলোর আসলে ডাটা পাওয়াটা খুবই মুশকিল। যেটা আমাদের করতে হবে সেটা হলো যে যারা আছে এদের রেজিস্ট্রেশন, এরা ঠিকমতো ট্যাক্স দিচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের ডোমেস্টিক যে পলিসিস গুলো সেখানে আসলে জোর দিতে হবে। এরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আছে, অনেকে আছে ফ্লাই ইন ফ্লাই আউট, ডলার এখানে ইয়ে করে ক্যাশ বাইরে নিয়ে যাচ্ছে। তো এটা ধরা খুবই মুশকিল, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি হিসাব করি, স্বীকার করি। আমরা অনেকবার চেষ্টা করেছি, এটা ডাটা বের করা খুবই মুশকিল যে কত টাকা বাইরে চলে যাচ্ছে। একটা যেটা বলেছেন যে ঋণ করতে হবে, যদি এটা বোধহয় আব্দুল্লাহ বলেছিলেন, যে আমাদের রাজস্ব আহরণ তো যেহেতু কম, সরকার হয়তো তার খরচটা কম করছেন,
যাতে করে তারা খরচ কম রাখতে পারেন, হয়তো ডেফিসিটটা কম রাখতে পারেন। এখানে আমরা কিন্তু সবসময় বলে আসছি যে আমাদের যে ফরেন লোনকে আরো বেশি ব্যবহার করার সুযোগ আছে। আমরা এখনো কম ইন্টারেস্টে পাচ্ছি। ডোমেস্টিকে যেগুলো নাকি লোন সরকার নিতে হয়, এগুলো অনেক সময় প্রাইস বন্ড ইত্যাদির মাধ্যমে যেগুলো আর কি নিচ্ছে, সেখানে বা আমাদের সঞ্চয়পত্র ইত্যাদির মাধ্যমে যেগুলো ঋণ গ্রহণ করছে, সেগুলো বেশ হাই ইন্টারেস্ট রেট। সো এক্সটার্নাল নেওয়ার পরামর্শ আমরা দিয়েছি এবং আমরা দেখছি যে সরকার সেটা করছেন। এক্সটার্নাল সোর্স থেকে আপনারা দেখবেন যে ফরেন এইডের যে ফ্লো, সেটা বেশ রোবাস্ট। এটা একটা। আরেকটা প্রশ্ন জসিম করেছিলেন ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির উপর। হ্যাঁ, এটা একদিকে তো আমরা বলেছি যে ইতিবাচক, বাট অন দা আদার হ্যান্ড সেখানে বেশ কিছু আমরা দুর্বলতার দিকগুলো দেখেছি এবং এই যে সারপ্লাস বাজেট বলি, তারপরে স্থিতিশীলতার কথা বলি, এগুলো কিন্তু ফর দ্য রং রিজন কিছু কিছু হচ্ছে আর কি। এবং আমাদের যদি ইনভেস্টমেন্টকে স্টিমুলেট করি তাহলে কিন্তু সেইটা হয়তো বাজেট হয়তো সারপ্লাসটা থাকবে না, কিন্তু এটার ফলে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নষ্ট হবে সেটা আমরা মনে করি না। এই টাকাটা যদি ভালোভাবে ইনভেস্টেড হয় অর্থনীতিতে, তাহলে কিন্তু স্থিতিশীলতাটা আরো টেকসই হবে। আগামী 6 মাসের কথা যদি বলেন, তাহলে আমরা মনে করি যে স্থিতিশীলতাটা থাকবে, কিন্তু লো লেভেল ইকুইলিব্রিয়াম তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা টেকসই রিকভারি, তাই না? অর্থনীতি একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামেও স্থিতিশীল থাকতে পারে, কিন্তু আমরা তো সেইটা চাচ্ছি না। আসলে আমরা একটা হাই গ্রোথ ইকোনমিক স্টেবিলিটি আমরা মেনটেন করতে চাচ্ছি। তো সেই জায়গায় সেখান থেকেই আমরা বলছি যে, এবং আগের কোশ্চেনের সাথে আমরা যদি মিলাই, দরকার হলে আমাদের ঋণ গ্রহণ করে আমাদের যে ইনভেস্টমেন্ট স্টিমুলেট করতে হবে সরকারি যেটা। আর মূল্যস্ফীতি যে প্রশ্নটা প্রতীক করেছে এবং খুব সম্ভব, তো সেখানে এটা ঠিক যে আমরা যখন এটা মূল্যস্ফীতিটার পরিমাপটা কিভাবে আমরা করি, আমরা সেখানে কিন্তু যেভাবে আমরা হিসাবটা করি, সব যে পণ্য আছে সেগুলোর একটা ওয়েটেজ দিয়ে আমরা যে বাস্কেটটা আমরা করি। কিন্তু আমরা যদি সিপিআই করি, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যদি করি, তাহলে কিন্তু চিত্রটা ভিন্ন হবে। এবং সেটাকে যদি আমরা আবার বিভিন্ন ইনকাম লেভেলের জন্য করি, সেখানেও কিন্তু ভিন্ন হবে। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের দুইভাবেই করা উচিত। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্যের যদি আমরা ধরি, সেখানে অবশ্যই জানুয়ারি টু আমরা যদি মান্থ অন মান্থ করি, আমরা চালের দামের কথা বলেছি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের কথা বলেছি, সেগুলো কিন্তু বেড়েছে। সো একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য আমাদের ওই হেডলাইন মূল্যস্ফীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। তার জন্য গুরুত্বপূর্ণ হলো উনি কোনটা ক্রয় করেন এবং তার ক্রয় ক্ষমতার উপরে এটার প্রভাবটা কি হচ্ছে। যিনি নাকি খুবই কম আয়ের মানুষ, তার জন্য চালই কিন্তু তার টোটাল এক্সপেন্ডিচারের প্রায় অর্ধেক। সেখানে চালের দাম যদি 20% যদি বেড়ে থাকে, তাহলে ওনার জন্য তো মূল্যস্ফীতি আর 5.5-6% না, তাই না? সুতরাং আমাদের সেভাবেও আমরা হিসাব করতে পারি এবং হিসাবটা করা উচিত। আমাদের অল্টারনেটিভ এই হিসাবটা থাকা উচিত, কারণ এটার সাথে সামষ্টিক অর্থনীতির একটা সম্পর্ক আছে। মানুষের ক্রয় ক্ষমতা, জীবনযাত্রার মান উন্নয়ন, মানুষের সেভিংস বিহেভিয়ার, এগুলোর অনেক কিছু একটার সাথে আরেকটা জড়িত। সুতরাং আমরা এটা কিন্তু বলেছি যে এই যে মূল্যস্ফীতির হিসাব আমরা যেটা দিচ্ছি, সেটা কিন্তু অনেক আন্ডার কারেন্টকে কনসিল করে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আর কিছু প্রশ্ন আছে আর কারো? মুয়াজ্জেম কিছু অ্যাড করবেন? মুয়াজ্জেম, জি। আমি দুটা ছোট ছোট জিনিস অ্যাড করতে পারি। প্রথমত হলো যে আউটওয়ার্ড রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের নীতি কাঠামোতে কিছু পরিবর্তন আনার সুযোগ রয়েছে। একটি হলো বিদেশি যারা বাংলাদেশে কাজ করেন, তাদের ক্ষেত্রে অনেক দেশের সঙ্গে বাংলাদেশের অ্যাভয়েডেন্স অফ ডাবল ট্যাক্সেশন অর্থাৎ দ্বৈত কর পরিহারের নীতি রয়েছে। তো এটির সুযোগ নিয়ে অনেক সময় যেটা করা হয় যে রিপোর্টিংটি যথাযথভাবে আমাদের লোকাল লেভেলে হয় না,
যেহেতু ওই দেশগুলোর সঙ্গে ট্যাক্সের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সংশ্লিষ্ট নাগরিকের। এদিক থেকে আমার মনে হয় যে বৈশ্বিক যে একটা এক্সাম্পল রয়েছে, আমি যেটি দেখেছি মরিশাসের ক্ষেত্রে যেটি করা হয় সেটি হলো যে কোনো ধরনের আউটওয়ার্ড রেমিটেন্স এটি ন্যাশনাল অথরিটির কাছে রিপোর্ট করতে হবে, তারপরে তিনি ডাবল ট্যাক্সেশন পেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার রিপোর্টিংটি যেন সঠিকভাবে হয়। এই জায়গাটির ক্ষেত্রে আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দেশনা দিতে পারে যে যারা বাংলাদেশে স্বল্পকালীন বা দীর্ঘকালীন কাজ করেন তাদের ক্ষেত্রে পাবলিক রিপোর্টিংটি বাধ্যতামূলক করা, এবং তারপরে তিনি যদি ডাবল ট্যাক্সেশন নীতির আলোকে ওই দেশে পাঠিয়ে দিতে চান সেটি সমস্যা নেই, কিন্তু রিপোর্টিংটি যাতে যথাযথভাবে হয় সেই জায়গাটি নিশ্চিত করা। দ্বিতীয় যেটি আসলে বড়ভাবে দরকার, অনেক আউটওয়ার্ড রেমিটেন্স আসলে হুন্ডির মাধ্যমে হয় বলে অভিযোগ রয়েছে, এবং এ সমস্ত ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধু এটি না, অন্য অনেকগুলো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ইররেগুলারিটির একটা বড় কারণ হলো আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটি ইন্টিগ্রেটেড না। আমাদের এখানে যত ধরনের ট্রানজাকশন হয় ব্যাংকিং চ্যানেলে, আমাদের ফরেন রেমিটেন্স রিলেটেড যে সমস্ত ট্রানজাকশন সেটি, পুঁজিবাজারে যে ট্রানজাকশন গুলো হয় সেটি, এবং এগুলোর যে পাবলিক রিপোর্টিং যেটি এনবিআর এর কাছে হয়, এগুলোর ভিতরে এক ধরনের ইন্টিগ্রেশন আনা দরকার রয়েছে, যাতে এই রিপোর্টিং গুলো কোনো জায়গায় যাতে মানে বাকি না থাকে এবং কোনো জায়গায় যাতে গ্যাপ না পড়ে, কেননা এই রিপোর্টিং এর যথাযথ রিপোর্টিং এর ব্যত্যয় হয় বলে এবং ইন্টিগ্রেটেড না বলে এটির সুবিধা নিয়ে অনেক সময় এই ধরনের প্রবণতাগুলো বাড়ে, হুন্ডির প্রবণতা বাড়ে। সুতরাং ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম, ট্রানজাকশন সিস্টেম, বোথ ইন টার্মস অফ লিকুইডিটি অ্যান্ড অ্যাসেটস, এটা আমাদের জন্য একটা জরুরি, খুবই জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আমরা মনে করি। এটা হলো দ্বিতীয় যে জায়গাটি আমি বলতে চাই। তৃতীয় যেটি, সেটি হলো যে সাম্প্রতিককালে প্রফেসর মুস্তাফিজ যেটি বললেন যে ইসের ক্ষেত্রে মূল্যস্ফীতি জনিত যে বিষয়টি, এক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় অনেকে অভিযোগ করেছেন যে মুদ্রাস্ফীতি জনিত কারণে মূল্যস্ফীতি কিনা। এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটি এখনো আসলে মুদ্রাস্ফীতি জনিত মূল্যস্ফীতি নয়, কেননা আপনি দেখবেন যে সরকারের যে ঋণ সেটি এখনো কিন্তু তার লক্ষ্যমাত্রার থেকে অনেক পিছনে রয়েছে, বেসরকারি খাতের ঋণও কিন্তু তার টার্গেটের থেকে পিছনে রয়েছে। সুতরাং সেই দিক বিবেচনায় নিয়ে আমরা কিন্তু এটিকে মুদ্রাস্ফীতি জনিত মূল্যস্ফীতি বলার সুযোগ নেই, বরঞ্চ যেটি হয়েছে ঘাটতি জনিত, আসলে যে আমাদের মূল্যস্ফীতির একটা বড় অংশ আসলে খাদ্য মূল্য থেকে সঞ্চাত, এবং সেখানে ঘাটতির জায়গা থেকে এই সমস্যাটি তৈরি হচ্ছে। এদিক থেকে সিপিডি আমরা মনে করি যে সরকারের ইম্পোর্ট, এই যে কমার্স মিনিস্ট্রি যে নীতিগত সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, আমদানি করার সুযোগ করে দেয়া অথবা আমদানির রহিত করা বা আমদানিকে ডিসকারেজ করার জন্য যে ধরনের কর কাঠামো বা শুল্ক কাঠামো ব্যবহার করার প্রবণতা রয়েছে, এগুলোকে আরো বেশি রিয়েল টাইম করা, কেননা যখন প্রয়োজন হয় তখন না করে 2-3 মাস পরে করলে তার ইম্প্যাক্টটা কিন্তু বাজারে আর পড়ে না। আবার যখন এটি, সেই জন্য বলছি যে শুল্ক কাঠামো যখন দরকার তখনই করার দরকার, রিয়েল টাইম পলিসি ইমপ্লিমেন্টেশনটি এটি জরুরি। এ কারণে দেখবেন যে পেঁয়াজের ক্ষেত্রে নীতি সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে বাজারে যেমন এর নেতিবাচক প্রবণতা পড়েছে আমদানিকারকদের উপরে, আবার চালের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে বাজারের সিদ্ধান্ত নেওয়ার পরেও কিন্তু চালের দাম মানে ইতিবাচক ভাবে যেভাবে কমে আসা দরকার সেটি কিন্তু হচ্ছে না। সুতরাং আমরা মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য খাদ্য মন্ত্রণালয় সহ যে বিভাগগুলো রয়েছে যারা মূল্যস্ফীতির সাথে সম্পর্কিত, তাদের আসলে এই জায়গাটিতে নজর দেওয়া দরকার, অনেক বেশি রিয়েল টাইম ভিত্তিক নীতি সিদ্ধান্তগুলোর প্রয়োজন রয়েছে। আরেকটি মনে করি যে G2G ভিত্তিতে আমদানি করা দরকার রয়েছে চালের, কেননা এই মুহূর্তে ঘাটতি রয়েছে প্রায় অর্ধেকের মতো। গত বছর এই সময়কালে চাল বা খাদ্যশস্যের সরকারের মজুদ ছিল 15 লক্ষ মেট্রিক টন, এই সময়কালে এখন রয়েছে 7 লক্ষ মেট্রিক টন বা কিছুটা বেশি। সুতরাং প্রায় অর্ধেকের মতো ঘাটতি রয়েছে। এটি কিন্তু বাজারে একটা বড় সিগন্যাল যায় চালের বাজারের ক্ষেত্রে, মূল্যের ক্ষেত্রে, যেটি রাইস মিলাররা নিয়ে থাকেন। আমরা মনে করি যে অনতিবিলম্বে সরকারের এই পাবলিক ফুড স্টকটি বাড়িয়ে এটিকে 10 লক্ষ মেট্রিক টনে উন্নীত করা দরকার রয়েছে। সরকার এটি ঘোষণা দিয়েছেন সত্য, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে আমরা দেখছি যে এটি বাস্তবায়ন করতে অনেক সময় নেওয়া হচ্ছে, সেটি এখানে একটি বড় দুর্বলতার বিষয়। এক্ষেত্রে আরেকটি বিষয় যেটি হয়েছে যে বেসরকারি খাতের মাধ্যমে বেসরকারি খাতের ঋণ রিপেমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটি প্রশ্ন শুরুতে এসেছিল, সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের একটি অবস্থান হচ্ছে যে আমরা হিসেব করে দেখেছি যে গার্মেন্টস খাতের যে পরিমাণ ঋণ
নেওয়া হয়েছে তার মান্থলি ইনস্টলমেন্ট তাদের মান্থলি আয়ের 5 থেকে 7-8% মধ্যে। যদিও এটি বড় কারখানার জন্য এগুলো তেমন বিষয় না, ছোট কারখানাগুলোর জন্য হয়তো কিছুটা বিষয় হতে পারে। সেক্ষেত্রে আমাদের সাজেশন ছিল যে এগুলো রিপেমেন্ট পিরিয়ডটা যদি বাড়িয়ে দিয়ে ইনস্টলমেন্টের রেট পরিমাণটা যদি কমিয়ে দেওয়া যায়। আমাদের ইডি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছেন, সেদিক থেকে এগুলোকে টার্ম লোনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এটিকে 2 বছর পর্যন্ত বাড়ানো, সেক্ষেত্রে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল গুলোকে হয় এগুলোকে টার্ম লোনে কনভার্ট করে এই সুবিধাটি দেয়া, অথবা টার্ম লোন হিসেবেই এগুলোর সুবিধা যাতে সমান সুবিধা দেওয়া হয়, যাতে এই রিপেমেন্টের ইনস্টলমেন্ট গুলো যাতে কমে আসে, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে সেটি দিতে পারেন সেটি নজর রাখা। আর সর্বশেষে যেটি বলতে চাই সেটি হলো যে সরকারের যে বিনিয়োগের যে জায়গাটি, দেখুন বেসরকারি খাত আগামী 6 থেকে 1 বছরের মধ্যে অনেক বড়ভাবে বিনিয়োগে আসবে বলে মনে হয় না। এদিক থেকে কর্মসংস্থান সৃষ্টি করা এবং মানুষের আয় বৃদ্ধি করা এবং তার ভোগ ব্যয় বাড়ানো, যেটি এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের এইবারের আইআরবিডি রিপোর্টে বলা হয়েছে, এটির জন্য সরকারি বিনিয়োগ অনেক বাড়ানো দরকার রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যে সরকারের এই মুহূর্তে এক ধরনের উদ্বৃত্ত বাজেটে রয়েছে, অর্থাৎ তিনি ব্যয় করতে পারছেন না। আমরা মনে করি যে সরকারের এই বাজেট এবং সামনের বাজেটের একটা বড় জায়গা হওয়া উচিত কর্মসঞ্চারণমূলক বিনিয়োগ বৃদ্ধি করা। এই দিক থেকে আমরা সাজেশন দিয়েছি আমাদের রিপোর্টে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প এবং একই সাথে সরকারের যে আমার গ্রাম আমার শহর প্রকল্পের অধীনে বিভিন্ন ধরনের পয় নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জল সরবরাহের ব্যবস্থার কিছু উদ্যোগ সরকার নিয়েছেন 13টি উপজেলায় মডেল ভিত্তিতে। এটি আরো বিস্তৃত করা দরকার, যেটি আগামী বাজেটে সরকার নিতে পারেন, যার ফলে গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যাতে আরো বেশি কাজের সুযোগ সৃষ্টি হয় এবং যার মাধ্যমে মানুষের যাতে ভোগ ব্যয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়, তার ফলে কিন্তু অভ্যন্তরীণ অর্থনীতিতে তার একটা ইতিবাচক গতি সঞ্চার করবে বলে আমাদের কাছে মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ মোয়াজ্জেম। আমার মনে হয় যে আমরা অনেকগুলো বিষয়ে কিন্তু আলোচনা করেছি, যে উপস্থাপনাটি ছিল সেইগুলাকে আরো বিস্তারিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে উপস্থাপনার কাঠামোর ভিতরেই অনেক বিষয়কে আরো বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পেলাম আপনাদের প্রশ্নের মাধ্যমে, এবং আশা করি আপনাদের সমস্ত প্রশ্নগুলোর জবাব আমরা দিতে পেরেছি। আমার মনে হয় যে আমরা আর যদি কোনো না থাকে প্রশ্ন, তাহলে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানটি যারা ফেসবুকের মাধ্যমে এবং সিপিডির ওয়েবসাইটের মাধ্যমে দেখেছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, এবং আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আলোচনা শুনেছেন, আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনারা এই জুম মিটিং থেকে কবে বের হচ্ছেন, মানে আমরা আপনাদের কি সরাসরি